বলছিলাম যে এইগুলাতে আসলে একটু গুরুত্ব দিবেন, এইগুলাতে আসলে গুরুত্ব দিবেন না। তো সেগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে একটু কথা হবে যে কোন কোশ্চেনগুলো আসলে আমাদের পড়ানোর ভিতর থেকে ইনশাল্লাহ আপনারা পেয়েছেন, সেটাও ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাই দিব। সো আপনারা সবাই কাইন্ডলি একটু দ্রুত যুক্ত হয়ে যান। যুক্ত হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা মেইনলি আসলে আমাদের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? তো সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যান, দ্রুত যুক্ত হয়ে যান। ইনশাল্লাহ আমরা আজকে যতটুকু পড়াবো এখান থেকে যে কোনো পরীক্ষায় যে কোনো ধরনের কোশ্চেন আসলেও কিন্তু ইনশাল্লাহ আপনারা পারবেন, ঠিক আছে? কি বলছি? ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে? চলেন, তো সবাই একটু যুক্ত হয়ে যান এবং যুক্ত হয়ে যাওয়ার পরে আমাদেরকে কাইন্ডলি একটু জানাবেন ভাইয়া আমার পিছনে যে স্মার্ট বোর্ডটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, আমার ভয়েসটা আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। সো সবকিছু একটু কাইন্ডলি ভাইয়া একটু মেসেজ অথবা সামথিং কিছু একটার মাধ্যমে যদি আমাদেরকে জানায় দেন তাহলেও কিন্তু হবে। ওকে, সো সবাই একটু যুক্ত হয়ে যান এবং যুক্ত হয়ে যাওয়ার পর অবশ্যই বন্ধু বান্ধবদেরকে যারা শেয়ার এখনো করেন নাই তারা কি করবেন, একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে, আমার স্কুলের জন্য। তো একটু বলে রাখি আমার স্কুল আপনাদের জন্য যে কোর্সটা এনেছে ফ্রি কোর্স, এই তো তাহিয়া যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা নেওয়া হবে কোন বিষয়ের উপর? কোষ বিভাজনের উপর। এখন আমার স্কুল নিয়ে একটু কথা বলি। আমার স্কুল যারা নার্সিং পরীক্ষা দিবেন আপনাদের জন্য আমার স্কুল কিন্তু পুরোটাই একেবারে ফুল একটা কোর্স কিন্তু ফ্রি করে দিয়েছে আমাদের। এর পাশাপাশি আপনি কি করতে পারেন, আমার স্কুলের একটা পেইড এক্সাম ব্যাচ আছে, এক্সাম কোর্স আছে। এই এক্সাম কোর্সে যদি আপনি ভর্তি হতে চান, বিএসসিরা অলমোস্ট কয়টা পাবে? 168টি পরীক্ষা দিতে পারবে। আর ডিপ্লোমা কয়টা পাবে? ডিপ্লোমাও সেম পরীক্ষা দিতে পারবে। এবং এখানে বলে রাখি 168টি, এই যে ডিপ্লোমা বিএসসি যেটাই আসেন বা অথবা মিডওয়াইফারি, আমাদের তিনটা কোর্সেরই যে এক্সাম ব্যাচ আছে সেখানে 168টি পরীক্ষা দিতে পারতেছেন। বিএসসিতে মাত্র কোর্স ফি কত? 600 টাকায়। আর ডিপ্লোমাতে কোর্স ফি কত? মাত্র 500 টাকায়। এই যে এত কম টাকায় আপনি কিন্তু এক্সাম দিতে পারতেছেন। সো যারা ভর্তি হতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে নক করবেন, আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভর্তি হয়ে যাবেন, পরীক্ষাগুলো দিবেন, আমাদের সাথে নিয়মিত ক্লাস করবেন। ইনশাল্লাহ আপনার সফলতা ইনশাল্লাহ হবে, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে? বাকিটাকে আল্লাহ ভরসা। তো তাহিয়া ইসলাম যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঙ্গী স্নিগ্ধা জান্নাত যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। সুমাইয়া শিমু যুক্ত হয়েছে, শান্তা আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বিজয়া রয় যুক্ত হয়েছে, নমস্কার ভাইয়া। নমস্কার আপু, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন আমরা আজকের ক্লাসটা কিছু না বলে শুরু করে দিই এবং কিভাবে আসলে পড়লে সামনে আপনি আগাইতে পারবেন সে বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? যেহেতু মেডিকেল কিন্তু শেষ হয়ে গেছে এবং আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক এখানে নিয়ে এসেছি। দেখেন, কোষ বিভাজন এবং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব, অ্যামাইটোসিস কোষ বিভাজন কি এবং কিভাবে হয় এইটা নিয়ে আলোচনা করব, মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ মিওসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে আসে কোষ বিভাজনের প্রথম যে কথাটা, প্রথম আপনাদের পরীক্ষায় যে কোশ্চেনটা আসতে পারে, এটা মেডিকেলেও আসছে, মেডিকেলও বিগত সময়ে দেখা গেছে যে প্রথম যে কোশ্চেনটা আসতে পারে কোষ বিভাজন, এটা আবিষ্কার করে কে? এই কোষ বিভাজন এটার আবিষ্কারক বা আবিষ্কারক যদি বলা হয় সেটা কে হবে? ওয়াল্টার ফ্লেমিং। কে হবে? ওয়াল্টার ফ্লেমিং। একটু সুন্দর করে মনে রাখবেন, ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে? এই নামটা একটু সুন্দর করে মনে রাখবেন কারণ এটা পরীক্ষায় আসে। ফ্লেমিং এই ব্যক্তির নামটা কেন আসে? এই ব্যক্তিটা 1882 সালে, কত সালে ভাইয়া? 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার মাছ যেটা আছে, সামুদ্রিক স্যালামান্ডার মাছ আছে একটা, এক ধরনের মাছ। এই যে মাছ আছে স্যালামান্ডার মাছ, এই মাছে তিনি সর্বপ্রথম কোষ বিভাজন দেখতে পারেন। তিনি কি পাইছেন? কোষ বিভাজন দেখতে পাইছেন, এই জন্য তাকে কি বলা হয়েছে? কোষ বিভাজনের জনক। তাহলে আমরা আবার বলতেছি কোষ বিভাজনের জনককে? ওয়াল্টার ফ্লেমিং। কে? ওয়াল্টার ফ্লেমিং। একটু সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে কারণ এটা পরীক্ষাতে ভাইয়া আসে, প্রচন্ড পরিমাণে আসে। যেহেতু প্রচন্ড পরিমাণে আসে কারণ আমরা আপনাদেরকে স্যালামান্ডার যে মাছ আছে সেই মাছে তিনি সর্বপ্রথম দেখতে পান, এইটা একটু সুন্দর করে মনে রাখতে হবে, ঠিক আছে ভাই? এইটা পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে এবং আমি আপনাদের বলে রাখি আমরা আপনাদেরকে অবাঞ্ছিত জিনিস পড়াই না। যে জিনিসগুলো আমি আপনাকে দাগায় দিব, যে জিনিসগুলো আমার মুখ থেকে উচ্চারিত হবে ওইটাই মনে করেন যদি ভালোভাবে পড়ে যেতে পারেন, ওইটা যদি মাথার মধ্যে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনার কোনো জায়গায় আপনাকে ঠেকাইতে পারবে না। ওকে, সো দেখেন কোষ বিভাজনের যদি প্রকারভেদ জিজ্ঞেস করা হয় যে কোষ বিভাজন আসলে কত প্রকার, তো কোষ বিভাজন আসলে প্রকারভেদ যদি জিজ্ঞেস করা হয় সুন্দর করে উত্তর দিবেন 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এই কথাটা সুন্দর করে বলে আসবেন। এক নাম্বার যেটা আছে সেটা আছে অ্যামাইটোসিস। কি? অ্যামাইটোসিস। এর পাশাপাশি ভাইয়া নামগুলো একটু মনে রাখতে হবে। অ্যামাইটোসিস এর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে? কি বলছি? কোষ বিভাজন। কারণ এখানে সরাসরি
এখানে কি হয়, সরাসরি একটা কোষ এর মাঝখান থেকে ভাগ হয়ে দুইটা কোষের সৃষ্টি হয়, এর মাঝখান থেকে ভাগ হয়ে কি হচ্ছে, দুইটা কোষের সৃষ্টি হচ্ছে। তাহলে প্রথম যেটা আছে সেটার নাম কি, প্রত্যক্ষ কোষ বিভাজন। এরপরে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মাইটোসিস। এটা নিয়ে অনেক কাহিনী আছে, সো এটা আমরা কাহিনীগুলো শিখবো। এই যে মাইটোসিস আছে, এটার আরেকটা নাম আছে ইকুয়েশনাল, বা এর আরেকটা নাম কি ইকুয়েশনাল অথবা র্যাসমূলক, ইকুয়েশনাল অথবা সমীকরণিক কোষ বিভাজন। ঠিক আছে, এটা নিয়ে অনেক কাহিনী আছে, সো সামনে আমরা ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে, এই কোষ বিভাজন বলা হয়। আর লাস্টে যেটা আছে ভাইয়া, আমরা আরেকটা দেখতে পাচ্ছি, কি সেটা, আরেকটা আছে মিওসিস। কি আছে, মিওসিস। এই মিওসিস নিয়েও বেশ কিছু কথা আছে, সেগুলো ইনশাল্লাহ সামনে আমরা পড়বো। এই মিওসিস নিয়ে একটা কথা বলি, মিওসিসকে বলা হয় হ্রাসমূলক। কি বলা হয়, হ্রাসমূলক। ঠিক আছে, হ্রাসমূলক কোষ বিভাজন। কেন, কারণ এইখানে ক্রোমোজোম সংখ্যা, অ্যাকচুয়ালি আমাদের দেহেও যেটা আছে, আমাদের দেহ, মানব দেহ, এই মানব দেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। মানব দেহ অর্থাৎ আমার মতো মানুষের যে দেহ আছে, মানব দেহের ক্রোমোজোম সংখ্যা কত, এখানে ক্রোমোজোম সংখ্যা আছে 2n, অর্থাৎ আমাদের মানব দেহ হচ্ছে ডিপ্লয়েড। কি, ডিপ্লয়েড। ওকে, একটু সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে একটু প্রথম থেকে বলি। প্রথম যে কোশ্চেনটা আপনাদেরকে করবে, কোষ বিভাজনের জনককে। তাহলে কোষ বিভাজনের যদি জনক জিজ্ঞেস করে, ভাইয়া পারবেন না? পারবেন তো ভাইয়া, একটু বলেন তো কোষ বিভাজনের জনককে, কে কে বুঝতে পারছেন ভাই, একটু বলবেন। কোষ বিভাজনের জনককে কে কে মনে হতে পারে, কে হতে পারে কোষ বিভাজনের জনক? ওয়াল্টার ফ্লেমিং। কত সালে আবিষ্কার করছে কোষ বিভাজন? 1882 সালে। কি থেকে? সামুদ্রিক স্যালামান্ডার একটা মাছ আছে, স্যালামান্ডার একটা মাছ, এই মাছে তিনি আছে সর্বপ্রথম কোষ বিভাজন দেখতে পান, যে একজন সরাসরি ভাইয়া কিভাবে একটা মাছ, ছোট একটা মাছ কিভাবে এত বড় হচ্ছে। মাঝে মাঝে আমি ইমাজিনেশন করি, কি জানেন, যে আমার মতো একটা বিশাল বড়, মনে করেন যে মানুষ, আমার মায়ের মতো ছোটখাটো একজন মানুষের পেটের ভিতরে আসলে কিভাবে ছিল। আপনাদেরও এই ইমাজিনেশন গুলো করতে হবে, অর্থাৎ মায়ের কষ্ট কিন্তু তাহলে বুঝতে পারবেন যে সে কিভাবে আমাদেরকে রাখছিল, বুঝছেন। তো দেখেন এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমাকে মাঝে মাঝে ভাবায়। তো এরপরে যে কোশ্চেনটা আসতে পারে, কোষ বিভাজন কত প্রকার? তো কোষ বিভাজন হচ্ছে বেসিক্যালি 3 প্রকার। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় কি, এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। এই বিভাজনে কি হয়, মাঝখান থেকে ভাগ হয়ে যায়, দুইটা কোষের সৃষ্টি হয়। আর 2 নাম্বার যেটা আছে মাইটোসিস। মাইটোসিস হচ্ছে ইকুয়েশনাল বা সমীকরণিক, এটা নিয়ে আরো সামনে আলোচনা করব। আর একটা আছে মিওসিস, যেটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, আর আমাদের মানব দেহের ক্রোমোজোম সংখ্যা কয়টি? মানব দেহের ক্রোমোজোম অর্থাৎ মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টি বলতো? 46টি। কয়টি? 46টি ক্রোমোজোম সংখ্যা। মানব দেহের ক্রোমোজোম সংখ্যা কয়টি? এইটা যদি জিজ্ঞেস করা হয় ক্রোমোজোম সংখ্যা, সুন্দর করে উত্তর দিবা কয়টি? 46টি। ঠিক আছে, 46টি অর্থাৎ কয়টি? 23টি। 46 মানে কি? 46টি মানে কি? 23 জোড়া, 23 জোড়া, 23 পেয়ার্স। ওকে, একটু সুন্দর করে মনে রাখো। ঠিক আছে, সো ভাইয়া এই পর্যন্ত কি বুঝতে পারছো? কোনো ভেজাল আছে এই পর্যন্ত বুঝতে? একটু জানাই দাও তো ভাইয়াকে, ভাইয়াকে একটু জানাই দিবা যে ভাইয়া এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা। ঠিক আছে, এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু জানাই দিবা, এবং এটা লিখছো কিনা সবাই বুঝতে পারছো কিনা ভাইয়া একটু কমেন্ট করে সবাইকে কিন্তু অবশ্যই ভাইয়া জানাই দাও। ঠিক আছে, ভাইয়াকে কিন্তু অবশ্যই একটু জানিয়ে দাও। এটা যদি হয়ে যায় তাহলে আমরা আরেকটু সামনের দিকে চলে যাই ভাইয়া, যেহেতু এটা মোটামুটি তোমরা বুঝতে পারছো, এবং আমরা আশা করি যে তোমরা সবাই অনেক ব্রিলিয়ান্ট। আমি আশা করি আমাদের স্টুডেন্টরা অনেক ব্রিলিয়ান্ট। এখন চলে আসি ভাইয়া অ্যামাইটোসিস যে প্রক্রিয়াটা আছে, সেখানে তো অলরেডি বললাম যে এটা সরাসরি বিভক্ত হয়ে যায়, এবং একটা কোষ থেকে, অর্থাৎ এটা সরাসরি এই যে কোষটা আছে, ধরো এই কোষে অনেক সময় নিউক্লিয়াস থাকে, এটা ভাগ হয়ে যাবে কয়টায়? দুইটাতে পরিণত হবে। এটা হচ্ছে কি অ্যামাইটোসিস প্রক্রিয়া, সরাসরি ভাগ হয়ে যায়। ঠিক আছে, এখন বেসিক্যালি এখান থেকে তোমার যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, কোন কোন জীবে ঘটে? আমার শরীরে কিন্তু অ্যামাইটোসিস ঘটে না। আমার মাঝখান থেকে কেটে ফেললে আমার আছে উপর একটা মানুষের, নিচে আর একটা মানুষের সৃষ্টি হয় না? হয়, মানুষের সৃষ্টি হয়। কখনো আমি মাঝে মাঝে ভাবি মাথায় যন্ত্রণা করলে মাথাটা কেটে ফেললে মনে হয় ভালো হইতো, পায়ে ব্যথা পাটা কেটে ফেললে মনে হয় ভালো হইতো। চিন্তা কিন্তু আমরা কিন্তু সবাই করে থাকি যে আরে ভালো লাগতেছে না, দুধ তরিকা কেটে ফেলি, তাই না? এরকম অনেক চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে আসে। অ্যাকচুয়ালি কি, আমি কি কাটলে কি আর বেঁচে থাকবো? আমার গলা কেটে দিলেও আমি মারা যাব, আমার মাঝখান থেকে কেটে দিলেও কি হচ্ছে? আমি মারা যাবো। হয়তো হাত পা কাটলে হয়তো মারা যাবো না, বাট অ্যাকচুয়ালি বাকিগুলো কাটলে কি হচ্ছে? আমি কিন্তু মারা যাচ্ছি, তাই না? তো এটা হচ্ছে কি, অ্যামাইটোসিস প্রক্রিয়াটা সব জায়গায় কিন্তু ঘটে না। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা স্পেসিফিক কিছু জায়গায় ঘটে। কোন কোন জায়গায় একটু লিখে নাও, এটা শর্ট টিক্স দিয়ে মনে রাখবা। আদি বাউ দিয়ে মনে রাখবা। কোন জায়গায়? আদি বাউতে ঘটে। আদি বাউতে ঘটে। আদি কি বুঝায়? অ্যামিবা। আদি কি বুঝাচ্ছে? অ্যামিবা। ঠিক আছে, অ্যামিবা। বাদে কি বুঝাচ্ছে? ব্যাকটেরিয়া। কি বুঝাচ্ছে? ব্যাকটেরিয়া।
আর রস্যই দিয়ে কি বুঝাচ্ছে ইস্ট, রস্যই দিয়ে কি বুঝাচ্ছে ইস্ট। তাহলে এই তিনটা জায়গায় একটু সুন্দর করে মনে রেখো ভাইয়া, এই যে তিনটা জায়গা আমি লিখে দিছি, এই তিনটা জায়গায় কি ঘটে, এই তিনটা জায়গায় আছে অ্যামাইটোসিস প্রক্রিয়া ঘটে। আদি বাউ, আদি বাউ মানে ভাই, আদু ভাই বলে একটা শব্দ আছে না, আমরা সারা জীবন পড়ছি, ফেল খাইতে খাইতে বড় হয়েছে, সেই থেকে আইছে আদি বাউ, বাউ মানে কি ভাই, ভাই, ঠিক আছে। তাহলে কি কি আসতেছে, অ্যামিবা, অ্যামিবাতে ঘটে, ব্যাকটেরিয়াতে ঘটে, আর ইস্টে ঘটে। এই ব্যাকটেরিয়াতে অ্যাকচুয়ালি এটাকে অ্যামাইটোসিস না বলে অনেকে দ্বিভাজন বলে, কিন্তু এটা আসলে অ্যামাইটোসিসের মতোই, বুঝছো, অ্যামাইটোসিস আর দ্বিভাজন একই জিনিস, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। তো সেখান থেকে কি আসতেছে, আদি বাউডে সুন্দর করে ভাইয়া একটু মনে রেখো, ঠিক আছে, এটা একটু সুন্দর করে, এই যে মেমোনিক্স যেটা দিলাম তোমাদেরকে, শর্ট টিক্স যেটা দিলাম, এটা একটু মনে রাখবা, আদি বাউতে অ্যামাইটোসিস ঘটে, আদি বাউতে অ্যামাইটোসিস ঘটে, ঠিক আছে ভাইয়া। চলো আদি বাউর পরে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, তাহলে ইনশাল্লাহ আমাদের আরো বুঝতে সহজ হবে। প্রথম যে এমসিকিউ আজকের দিনের জন্য সেটা হলো, কোষ বিভাজন সবচেয়ে সরল প্রকার কোনটি? কোষ বিভাজনের সবচেয়ে সরল প্রকার কোনটি? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, সাইটোকাইনেসিস। মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, সাইটোকাইনেসিস, এই যে তিনটা প্রকার আমরা পড়লাম, এর মধ্যে সব থেকে সরল, জটিল না, এত কথাবার্তা না, শর্টকাটে বোঝা যাবে কোনটি বলো তো? আমরা অলরেডি তোমাদেরকে কিছু হিন্টস দিচ্ছি, একেবারে শেষে যায় আরো ভালো বুঝতে পারবা, বাট তার আগে একটু বলে ফেলো তো ভাইয়া, কোনটি কি হতে পারে একটু বলো তো, দেখি কে কে পারো ভাই, একটু কমেন্ট করবা। সো আমি একটু কমেন্ট গুলা দেখি আমাদের সাথে যারা যুক্ত আছে, এই তো সুমাইয়া শিমু যুক্ত আছে, আখিদা ইসলাম আখি যুক্ত আছে, শরীফা রূপা যুক্ত আছে, থ্যাংক ইউ, আয়েশা সিদ্দিকা যুক্ত আছে, তাহিয়া যুক্ত আছে, শান্তা আক্তার যুক্ত আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ আপু, যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সো তাইলে ভাই আমাদের এই কোশ্চেনটার আনসার কে কে পারো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো, দেখি কে কে পারো, কোন কোন ভাই এবং আপু আছে যে যে এটার উত্তর দিতে পারবা, যে যে পারবা একটু দ্রুত কমেন্ট করে ফেলবা। তাহলে কোষ বিভাজনের সবচেয়ে সরল প্রকৃতি কয়টি? সরল প্রকৃতি কোনটি? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, কাইনোসিস। কাইনোসিস, সাইটোকাইনোসিস। এখন দেখো ভাইয়া, সাইটোকাইনোসিস কিন্তু অ্যাকচুয়ালি এটা এক ধরনের আছে মাইটোসিসের ধাপ, একটা মাইটোসিসের ধাপ, এটা কি মাইটোসিসের ধাপ। এখন এইখানে যে কয়টা আছে এর মধ্যে সব থেকে সরলকে জানো? এর মধ্যে সব থেকে সরল হচ্ছে অ্যামাইটোসিস, কারণ বাকি এর মধ্যে কোনো প্যাচগোজ নাই, এটা কি কুটিল না, এটার মধ্যে জিলাপি না, জিলাপি দেখছো, জিলাপি যেমন আছে দেখছো গোলাকার একটু কুটিল টাইপের হয়, তো এটা কিন্তু জিলাপি না, অ্যামাইটোসিসটা কিন্তু ভাইয়া জিলাপি না। এই তো অনেকে পারছে, তো সুমায়া শিমু পারছে, শরীফা পারছে, আনিশা নূর পারছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে এ নাম্বার হবে না, এটা কি হয়ে যাবে, গ নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। জাফরিন সাবা জুই বলছে গ, থ্যাংক ইউ। সালাম খান বলছে সি, সিনিকদা জান্নাত বলছে গ, থ্যাংক ইউ সো মাচ আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তাহিয়া ইসলাম গ বলছে। আচ্ছা দেখো, মাইটোসিসটা আর মিওসিসটা হচ্ছে একটা জটিল প্রকৃতির, তার মানে কি এটা হচ্ছে জিলাপির প্যাচ, এইগুলো দুইটা কি জটিল। আর সরল কোনটা? সরল হচ্ছে ভাইয়া একমাত্র এন্ড অনলি এন্ড ওয়ান ফর অ্যামাইটোসিসটা হচ্ছে সব থেকে সরল। অ্যামাইটোসিসটা কি বলতো, সব থেকে সরল। সো কোষ বিভাজনে সবচেয়ে সরল প্রকার কোনটি? অ্যামাইটোসিস। কথাটা একটু সুন্দর করে মনে রাখবা, ঠিক আছে। তো চলো চলো আমরা পরের এমসিকিউটা তাহলে একটু সলভ করি। অ্যামাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন হয়, অ্যামাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন হয় কিভাবে? আসলে অ্যামাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনটা কিভাবে হয়? দেখো আমি তোমাদেরকে বলছি যে এটা কিভাবে হতে পারে, এক স্পন্ডল ফাইবারের মাধ্যমে। আমি বলছি কি, তুমি একটা জিনিস খেয়াল করো, আমি বলছি যে কোনো কিছু লাগবে না, হঠাৎ করে সোজাসুজি সরাসরি সরাসরি মাঝখান দিয়ে কেটে গেল, দুইটা জীবের সৃষ্টি হলো স্পন্ডল ফাইবারের মাধ্যমে, সমানভাবে সরাসরি ধাপে ধাপে। সো এইখানে কিন্তু কোনো ধাপের দরকার আছে, আসছে কোপাইছে হয়ে গেছে শেষ, তাই না? এরকম একটা বিষয়। এন্ড বলো তো তাইলে অ্যামাইটোসিস নিউক্লিয়াসের বিভাজনটা কেমন হয়? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও, বা একে একটু কমেন্ট করবা সবাই কাইন্ডলি। ওকে, সো আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, সো সবাই অবশ্যই কমেন্ট করবা, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা কি করবা, শেয়ার করবা, বন্ধু বান্ধবীদেরকে অবশ্যই একটু মেনশন করে দিবা, তোমার যে পরিচিত বন্ধু বান্ধবী আছে তাদেরকে অবশ্যই মেনশন করে দিবা, এবং সাথেই থাকবা, ঠিক আছে। ক্লাস ভালো লাগলে লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবা, ভালোবাসা দিবা ভাইয়াদেরকে, তাই না? এইটা আমার স্কুলকে ভালোবাসা দিবা, আমাদের সাথেই থাকবা, ঠিক আছে ভাইয়া। তো বলো ভাইয়া এটার উত্তর কি হতে পারে, দেখি আমার কোনো ভাই এবং আপু উত্তর দিয়েছে কিনা। এই তো অনেকে পারছে, শরীফা রূপা পারছে, থ্যাংক ইউ। বি বলছে, আর কে আছো ভাইয়া একটু কমেন্ট করো। শরীফা রূপা বলছে বি, আখি বলছে সি, আর কে আছো ভাইয়া? আখি দুইজন পাইলাম। সোমায়া শিমু বলছে খ। স্যার বিএসসি নার্সিং এর ক্লাসগুলো করলে কি গুচ্ছতে ফার্মাসি রিলেটেডই চান্স পাওয়া যাবে? অ্যাকচুয়ালি আমরা এখানে যা পড়াই, আমি এখানে বায়োলজিতে যা পড়াই,
এইটা আপনি গুচ্ছতেও পাবেন, ঠিক আছে? এখানে যা পড়ানো হচ্ছে এই রিলেটেড কোশ্চেনগুলো পাবেন, যদিও এখানে একটু শর্ট ফর্মের, হয়তো আর একটু বেশি পড়তে হবে আপনাকে, বাট আমরা যতটুকু পড়াচ্ছি যে টপিকগুলো বলতেছি এইগুলো সম্পর্কে ডিপ নলেজ রাখলে আপনি ভার্সিটিতেও পারবেন, ঠিক আছে? জুই, জাফরিন সাবা জুই বলছে বি, সিনিকদা জান্নাত বলছে গ, আনিশা নূর বলছে, আতিয়া আক্তার বলছে বি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জেরিন পুষ্প বলছে বি। ওকে, দেখো এখানে আছে অ্যামাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন হয়, এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে স্পন্ডল ফাইবারের মাধ্যমে। এটা কিন্তু কারেক্ট না, ঠিক আছে? এটা কি কারেক্ট না। দুই নাম্বার যেটা আছে সমান ভাবে, এখন ভাই একটা জীব আছে এরকম বলছে যে যে কোনো জায়গা থেকে কাটতে পারে, এখন এখান থেকে কাটলে এটা কি সমান হচ্ছে? আমি যদি এই মাঝখান থেকে কাটি সেক্ষেত্রে সমান হবে, তাই না? তা আমি যে কোনো জায়গা থেকে কাটতে পারতেছি, তার মানে কি ভাইয়া এটাও কিন্তু সঠিক না। এইবার দেখো ধাপে ধাপে, আমার কোনো কিছু লাগতেছে না, হঠাৎ করে আসছে এই করছে, আমি কি এসে এইভাবে হিসাব কিতাব করতেছি যে এইভাবে প্রসেস হবে, এইভাবে রান্না করা হবে, এগুলো কিন্তু হিসাব করতেছে না। সো ধাপে ধাপে এটাও কি হবে? হবে না। সঠিক উত্তর কি হয়ে যাবে বলতো? সরাসরিটা হয়ে যাবে সঠিক উত্তর। কি হয়ে যাবে? সরাসরিটা হয়ে যাবে কি সঠিক উত্তর। ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? সরাসরি, ঠিক আছে? সমানভাবে কিন্তু হচ্ছে না, তাহলে কি হবে বলতো? সরাসরি। বোঝা গেছে? সবাই বুঝতে পারছো ভাইয়া? এইটা বোঝা গেছে কিনা ভাইয়া একটু জানাইও, ঠিক আছে? এটা বুঝতে পারছো কিনা? তাহলে এটা কি হয়ে যাবে? সরাসরি। তারপরে চলো পরের কোশ্চেনটা দেখি। কোন কোষে সাধারণত অ্যামাইটোসিস দেখা যায়? কোন কোষে দেখা যায় একটু দেখো তো, কোন কোষে দেখা যায়? দেহকোষ, জনন কোষ, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, উদ্ভিদের মেরিস্টেম কোষ। একটু আগেই আমি কিন্তু তোমাদেরকে শর্ট ট্রিক্স দিয়ে এটা পড়াই নিয়ে আসছি, তাই না? এটা কিন্তু তোমাদেরকে পড়াই নিয়ে আসা। একটু বলো তো ভাই এটা কি হবে? মনে আছে? মনে আছে? এটা ভুলে যায় না ভাইয়া, মনে আছে কিনা একটু বলো তো দেখি। কে কে পারো এটার উত্তর তোমরা আশা করি যে সবাই পারবে। একটু বলো তো কে কে পারো, বা একটু কমেন্ট করো তো। দেখি ভাইয়া কে কে পারো। এটা একটু আগে তোমাদেরকে বলাই নিয়ে আসলাম, তাই না? এই তো তাহিয়া ইসলামের মনে আছে, অন্তরার মনে আছে। সো এটা পারা উচিত এবং এটা আশা করি যে তোমরা সবাই পারবা, তাই না? একটু চলো আমরা তাহলে বলে দিই এটা সঠিক উত্তরটা কি। দেহকোষে অ্যাকচুয়ালি ঘটে যেটা, সেটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন ঘটে। একটু বলে রাখি এখানে কি ঘটে? মাইটোসিস। দেহকোষে কি ঘটে? এটা মাইটোসিস ঘটে, একটু পরে আমরা আলোচনা করব। জনন কোষে সাধারণত কি ঘটবে? জনন কোষে এই জায়গাটাই ঘটবে আছে মিওসিস। জনন কোষে কি ঘটে? মিওসিস, এটা হচ্ছে এর বিশেষ গুণ। আর এই যে স্টেম কোষ মানে যেখানে আছে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার সাথে রিলেটেড, সেটা কি হয়ে যাবে? মাইটোসিস। সেটা কি হয়ে যাবে? মাইটোসিস। মিওসিস হবে একমাত্র জনন কোষে। মিওসিস হবে কি? একমাত্র জনন কোষে। ওকে, সো আমাদের সাথে আফরিন যুক্ত আছে, তাওয়ামা, কিবরিয়া, অথই যুক্ত আছে, সবারই উত্তর হয়েছে। রাধা যুক্ত আছে, থ্যাংক ইউ। জেরিন, পুষ্প, সবার উত্তর হয়েছে। তাহলে সঠিক উত্তরটা কি হবে বলো তো ভাইয়া? ব্যাকটেরিয়া হয়ে যাবে সঠিক উত্তর। একটু আগে পড়ে আসছি আদি বাউ দিয়ে, তাই না? আদি বাউ বা বাই, আদি বাই, ঠিক আছে? মিশ, মোহিনী যুক্ত আছে, থ্যাংক ইউ ভাইয়া। সি বলছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? সি। সবাই মোটামুটি পারে, তো আমি বললাম না তোমরা সবাই খুব সুন্দর পারো। এবার চলে আসে আরেকটা কোষ বিভাজন আছে যেটাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনে কি হয় সেটা আগে আমি একটু জাস্ট তোমাদেরকে একটা ধারণা দিয়ে নিই, এরপরে আমরা ধারাবাহিকভাবে পড়বো। মাইটোসিস কোষ বিভাজনে এই একটা কোষ, মনে করো দেহের কোষ, এটা কি একটা দেহের কোষ। এই দেহের কোষ থেকে, এই দেহের যে কোষটা আছে এই কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হবে বিভিন্ন প্রসেসের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রসেসের মাধ্যমে। এই প্রসেসগুলো সামনে আমরা পড়বো, প্রসেসের মাধ্যমে। কিন্তু ভাইয়া এইটার যে ক্রোমোজোম ছিল, এটার যে ক্রোমোজোম ছিল, এটার যে ক্রোমোজোম সংখ্যা ছিল, ক্রোমোজোম ধরো এটা ছিল 2n। এই যে পরে যে দুইটা সৃষ্টি হয়েছে, সাধারণত দুই ভাগে ভাগ হয়ে গেলে এদের ক্রোমোজোম সংখ্যা আলাদা হয়ে যাওয়ার কথা বা অর্ধেক অর্ধেক হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না। এইটারও ক্রোমোজোম থাকে কত? এটারও ক্রোমোজোম হয়েছে 2n, আর নিচে যেটা থাকে সেটারও কি হয়ে যাবে? 2n। তার মানে 2n থেকে 2n এবং 2n এর সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কি একটা জীব থেকে দুইটা মানুষ জিনিসের সৃষ্টি হচ্ছে, একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হচ্ছে, কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি থাকতেছে? সেম থাকতেছে, ঠিক আছে? একটা সেম থাকতেছে। এটাকেই মূলত বলা হচ্ছে কি? এটাকেই মূলত বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এখন একটু বলে রাখি মাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়, এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? মাইটোসিস কোষ বিভাজন ইউজুয়ালি দেখা যাবে হচ্ছে কোথায়? একটা হচ্ছে দেহকোষে দেখা যাবে। কোথায় পাবে? দেহকোষ।
ঠিক আছে, দেহকোষে দেখা যায়। তারপর হচ্ছে মেরিস্টেম, মেরিস্টেম মানে হচ্ছে যেখানে বাড়ে বাড়ে, ঠিক আছে, মূল, মেরিস্টেম, মেরিস্টেম মানে হচ্ছে মূল, ঠিক আছে, মূল যেখানে আছে বাড়ে, মেরিস্টেম মানে কি মূল, গাছের মূল, এখানে দেখা যেতে পারে। এই দুইটা জায়গাতে ইউজুয়ালি দেখা যায়। এখন অনেক জায়গায় দেখা যায়, দেখা যায় না কোথায় সেটাই বেশি আসে, দেখা যায় না, মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় না, এটা একটু মনে রাখো, দেখা যায় না কোথায়, দেখা যায় না এই কথাটা যদি বলে কোথায় কোথায় তুমি পাও না, প্রথমে আসবে হচ্ছে জনন কোষ, কি আসবে, জনন কোষ, ঠিক আছে, যেখানে আসছে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে, সেটাই হচ্ছে মূলত জনন কোষ, শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে কি, জনন কোষ। তাহলে প্রথমে আসবে কে, জনন কোষ। 2 নাম্বার ভাইয়া পেশি কোষ, পেশি কোষ, পেশি কোষেও কিন্তু তোমার মাইটোসিস কোষ বিভাজন হয় না। এরপর আছে নিউরন, কোথায় হয় না, নিউরনে, কোথায় হয় না, নিউরনে। এই যে জায়গাগুলো, এই 3টা জায়গা একটু ভালো করে ভাইয়া মনে রাখতে হবে। কেন, কারণ পরীক্ষায় 3টা একটু বেশি আসে ভাইয়া, এই 3টা যেহেতু ভাইয়া একটু বেশি আসে, বেশি আসা জিনিসগুলোকে একটু বেশি ভালো করে মনে রাখতে হবে না, অবশ্যই একটু বেশি ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি কি বলছি একটু আবারও বলে দিচ্ছি, কোন কোন জায়গায় ঘটে না। প্রথমত ঘটে না হচ্ছে দেহ কোষে, জনন কোষে ঘটে না, জনন কোষে কি ঘটে, মাইটোসিস ঘটে। আর একটা জিনিস মনে রাখবা, যেসব জায়গায় আছে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই কোথায় কোথায়, তুমি যদি চিন্তা করো এই যে আরবিসি বলো বা প্লাটিলেট, এই সব জায়গায়ও কিন্তু তোমার এই কোষ বিভাজন দেখা যায় না। আরবিসি বা প্লাটিলেট যে কোষটা আছে সেখানেও কিন্তু দেখা যায় না। কথাটা একটু সুন্দর করে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে কোন কোন জায়গায় দেখা যায় না যদি জিজ্ঞেস করে, প্রথমত হচ্ছে জনন কোষে দেখা যায় না, পেশি কোষে দেখা যায় না, নিউরনে দেখা যায় না, আরবিসি রক্তকণিকা যেটা আছে সেইখানে কিন্তু দেখা যায় না। পরীক্ষা আসবে যে কোথায় দেখা যায় না, ঠিক আছে, এই কথাটা একটু সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে। ওকে, মাইটোসিসের এই কথাটা একটু সুন্দর করে মনে রাখতে হবে। এখন দেখো মাইটোসিসের এই যে কোষ বিভাজনের যে প্রসেসটা আছে, এটা মূলত 2টা ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রথমত যে ভাগটা করা হয় সেটাকে বলে ক্যারিওকাইনোসিস, কি বলা হয়, ক্যারিওকাইনোসিস, ঠিক আছে, ক্যারিওকাইনোসিস। ওকে, একটা বিষয় গেল। 2 নাম্বার যেটা ভাগ করা হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, কি ভাগ করা হয়, সাইটোকাইনেসিস, বুঝছো, একটু মনে রেখো, সাইটোকাইনেসিস। এই যে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, দুইটা ব্যাপার আছে। নিউক্লিয়াসের বিভাজন যখন হয়, নিউক্লিয়াসের বিভাজন এইটাকে বলা হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ক্যারিওকাইনোসিস। আর সাইটোপ্লাজমের যখন বিভাজন হয় তখন বা সেই প্রসেসটাকে বলা হয় কি, সেইটাকে বলা হয়েছে সাইটোকাইনোসিস, ঠিক আছে, এই দুইটা একটু মনে রাখবা। তাহলে ক্যারিওকাইনোসিস মানে কি, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনোসিস মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন। কথাটা ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া, তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত আছো ভাইয়া, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কিনা ভাইয়া আমাদেরকে অবশ্যই একটু জানায় দাও। এই পর্যন্ত তোমরা আমাদের কথাগুলো বুঝতে পারছো কিনা ভাইয়া আমাদেরকে অবশ্যই একটু জানিয়ে দাও। দেখি কে কে আছো ভাই আমাদের সাথে যুক্ত, অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবো। এবং সেই সাথে বলে রাখি, কোষ বিভাজন থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এটা থেকে প্রায় কোশ্চেন আসে, সো এখান থেকে আসতে পারে। এবং যতটুকু বলতেছে ঠিক এতটুকু তোমার ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কি, যে প্রক্রিয়া আসলে একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হচ্ছে এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকতেছে, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় দেখা যায়, দেহকোষে দেখা যায়, যেমন আমাদের দেহকোষে, এবং মেরিস্টেম যেখানে আসলে মূলের বৃদ্ধি ঘটে, ঠিক আছে। আর দেখা যায় না কোথায়, দেখা যায় না ইউজুয়ালি দেখা যায় না জনন কোষে, পেশি কোষে, নিউরনে, আরবিসিতে। এই যে আমাদের মাইটোসিস কোষ বিভাজন, এটা 2 প্রকার, কি কি, ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিস মানে কি, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনোসিস মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন। এই তো সবাই মোটামুটি পারছে। তাহলে চলো ভাই পরে যাই, তারপরে চলে যাই, তাহলে চলো। এখন দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে কোষ চক্র। কোষ চক্র হচ্ছে একটা কোষের যে বিভাজন হবে, এই বিভাজনটা আসলে কিভাবে হবে। দেখো এই যে বিভাজনটা, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, তাই না, তোমরা একটা চিত্র নিয়ে আসছি তোমাদের জন্য। এই বিভাজনটার প্রক্রিয়াটাকে বলা হয় সে কোষ চক্র। এখন এখানে 2টা ফেজ আছে, কয়টা ফেজ আছে, 2টা ফেজ। 1 নাম্বার যেটা আছে সেটাকে বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজ মানে হচ্ছে বিশ্রাম, ইন্টারফেজ মানে কি, বিশ্রামরত অবস্থায়, ইন্টারফেজ মানে হচ্ছে বিশ্রাম নিচ্ছে, বুঝছো, এটা কি বিশ্রাম, ইন্টারফেজ মানে হচ্ছে বিশ্রাম, বুঝছো, মনে রেখো এটা, ইন্টারফেজ মানে হচ্ছে বিশ্রাম। এরপরে আছে বিভাজন প্রক্রিয়া, যেটাকে বলা হয় কাজ করতেছে। বিভাজন প্রক্রিয়া মানে কি, কাজ করে, বিভাজন পর্যায়, এটা মানে হচ্ছে কাজ করতেছে, ঠিক আছে, বিভাজন হচ্ছে, এটা মানে কি বিভাজন হবে, ঠিক আছে। তো দেখো বিভাজন হবে। এখন দেখো একটা কোষ সম্পন্ন করতে গেলে
তার কিন্তু বেশ কিছু জিনিসপত্রের দরকার হয়। ধরো আমি এক জায়গায় দাওয়াত খেতে যাব, এখন দাওয়াত খেতে গেলে কি করতে হবে, ফার্স্ট অফ অল নিজেকে অবশ্যই একটু হ্যান্ডসাম করে নিতে হবে। যাবো, ধরো এখন চুল দাড়ি অনেক বেশি আছে মাথায়, তো আমি যে একটু সুন্দর করে হাইড্রোফেশিয়াল করব। মেয়েরা কি করে, মেয়েরা মনে করো যে যায় আছে বিউটি পার্লারে যায়, যে সুন্দর করে হাইড্রোফেশিয়াল করে, নেল কেয়ার করায়, তারপর স্কিন কেয়ার করায়, তাই না? এগুলো করে বাসায় আসবে, বাসায় আসার পর গোসল করার পরে সে কি করতে পারে, সে মনে করো যে জিনিসপত্র জামা কাপড় দেখবে যে কোন জামাটা পরে গেলে আমাকে সব থেকে বেশি সুন্দর লাগবে। হ্যাঁ দিব, এটা পিডিএফ দিয়ে দিব ভাই, কোনটা দেখলে সুন্দর হবে। এখন সুন্দর জিনিসটা পড়ার পরে কি করবে, সে সুন্দর জিনিসটা পড়লো, পড়ার পরে তার কাজ কি হবে ভাইয়া, কাজটা হচ্ছে সে মেকআপ করতে বসবে। আচ্ছা এইভাবে 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 দিয়ে দিয়ে সুন্দর করে এইভাবে, তাই না, এইভাবে দিয়ে দিয়ে একটা সুন্দর রূপসী পরীর মতো বের হবে, এরপর সে যাবে, তাই না? তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে একটা কাজ করতে গেলে তার আগে কিন্তু বেশ কিছু প্ল্যান করতে হয়। যেমন তুমি নার্সিং পরীক্ষা দিতে যাবা, তার আগে যে ক্লাসগুলো করে নিজেকে কিন্তু পড়াশোনা করে গুছাই নিতে হচ্ছে, তাই না? এটাই হচ্ছে কি একটা কাজ শুরু করার আগে তোমাদের কিছু প্রক্রিয়া। তো দেখো একজন মানুষ যা কাজ করে তার অধিকাংশ সময়, দেখো আমাদের জীবন দশায় আমরা অলমোস্ট কিন্তু 10-12 ঘন্টা কিন্তু রেস্টই নিই, তাই না? আমাদের কাজের ম্যাক্সিমাম সময় আমরা কি করি, রেস্ট নিই। তো এই যে ইন্টারফেস, এই প্রস্তুতি পর্যায়ে বলা হয় এটাকে, এইখানে সময় লাগে একটা কোর্স চক্রের 90 থেকে 95% সময়। এটা বলার কারণ হচ্ছে এটা পরীক্ষায় আসে, এই সময়টা পরীক্ষায় আসে। কোর্স চক্রের ইন্টারফেজে লাগে 90 থেকে 95% সময়, কোষ বিভাজনে লাগে কত পার্সেন্ট সময়, 5 থেকে 10% সময়, ঠিক আছে? এই কথাটা পরীক্ষায় আসে। কোষ চক্রের ইন্টারফেজে লাগে কত পার্সেন্ট সময়, 90 থেকে 95% সময়। আর মাইটোসিস কোষ বিভাজনে লাগে কত সময়, 5 থেকে 10% সময়। এখন ইন্টারফেসকে তিনটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, আর একটা হচ্ছে G2, ঠিক আছে? তিনটা ভাগে ভাগ করা হয়। সময়ের ডিস্ট্রিবিউশন দেখো, G1 এ লাগে আছে 30 থেকে 40% সময়, S এ লাগে আছে 30 থেকে 50% সময়, G2 তে লাগে 10 থেকে 20% সময়, ঠিক আছে? এই সময়গুলো ডিস্ট্রিবিউশনটা তোমাদের লাগবে, পরীক্ষা আসবে, ঠিক আছে? এটা আসতে পারে। এখন দেখো ইন্টারফেজের আসলে মূলত কাজ কি, এই যে ফেজটা আছে, এই ফেজটা দিয়ে আসলে আমি কি করে থাকি, ঠিক আছে? সেটা একটু বলে দিই। এই ফেজটার মূল কাজ হচ্ছে এটিপি সঞ্চয় করা। এটিপি কি, এটিপি আছে শক্তি, এটিপি সঞ্চয় বা এটিপি সঞ্চয়ের যে কাজটা আছে, এই সঞ্চয়টা কে করে, এই সঞ্চয়টা করে হচ্ছে এই সময় বিশ্রামরত অবস্থায়, তার মানে কি শক্তি যোগায়, বুঝছো কি বলছি, শক্তি যোগায়। আরেকটা কাজ করে সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন। কি করে, ডিএনএ অনুলিপন, অনুলিপন, এই দুইটা কাজ করে কে, এই বিশ্রামরত অবস্থায়। এই দুইটা কথা একটু মনে রাখতে হবে। তাহলে কি বলছি আবার একটু বলে ফেলি ভাইয়া, আমাদের কথা হচ্ছে ইন্টারফেস দশায় দুইটা কাজ হয়। একটা কোষের যে কাজ করবে, বিভাজন মানে কি কাজ করা, কাজ করতে গেলে কি লাগে, তেল লাগে, মোটরসাইকেল চালাইতে গেলে তেল লাগে, তো সে কি করবে, এটিপি সঞ্চয় করবে, মানে শক্তি নিয়ে আসবে, যে শক্তি হবে ধুমধার একটা পিটাবো। 2 নাম্বার সে কি করবে, ডিএনএ অনুলিপন হবে। কি হবে, ডিএনএ অনুলিপন হবে। ওকে, সো এটা আশা করি যে তোমরা সবাই বুঝতে পারছো। এই দুইটা ইনফরমেশন কোর্স চক্র থেকে ভাইয়া একটু সুন্দর করে মনে রাখবা, ঠিক আছে? এই দুইটা ইনফরমেশন একটু সুন্দর করে ভাইয়া মনে রেখো। ওকে, এই জাস্ট এই যে কথাগুলো বললাম আর এখানে যেটা বুঝালাম, এটা একটু সুন্দর করে ভাইয়া মনে রাখবা, ঠিক আছে? চলো পরে যাই। এইবারে চলে আসি আছে ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনোসিস মানে তো জানি আমরা নিউক্লিয়াসের বিভাজন। এখন একটু বলে নি, ক্যারিওকাইনোসিসকে মূলত 5টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে, 5টা ভাগে। এখন সেই ভাগগুলো একটু বলে দিই। প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রোফেজ। কি কি হয় সেটা একটু দেখবে। একটা কোষের ভিতরে আমরা জানি এখানে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, রাইবোজোম থাকে, এখানে সেন্ট্রিওল থাকে, বিভিন্ন কিছু থাকে, তাই না? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, গোলজি বডি, বিভিন্ন কিছু থাকে। তো সেগুলোর আসলে পরিবর্তনটা কিভাবে হয়, অর্থাৎ একটা থেকে যে আরেকটা তৈরি হচ্ছে, অর্থাৎ একটার মতো হুবু আরেকজনের তৈরি হচ্ছে। আমার মতো নাজমুল থেকে সামনে 2টা নাজমুলের সৃষ্টি হচ্ছে, হুবু আমার মতো চেহারা, আমার মতো স্বাস্থ্য, আমার মতো সবকিছু। এটা হচ্ছে কিভাবে হয় সেটা এখন আমরা একটু দেখি। ক্যারিওকাইনোসিসের প্রথম ধাপটা হচ্ছে প্রোফেজ। 2 নাম্বার যে ধাপটা আছে সেটা হচ্ছে প্রোমেটাফেজ। কি নাম, প্রোমেটাফেজ, ঠিক আছে? এটা একটু মনে রেখো। 3 নাম্বার ধাপটা হচ্ছে মেটাফেজ, মেটাফেজ। 4 নম্বরটা হচ্ছে অ্যানাফেজ। আর সর্বশেষ যে ধাপটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া, টেলোফেজ, ঠিক আছে? কোশ্চেন আসতে পারে এমন ভাবে,
যে ক্যারিওকাইনোসিস বা মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপটার নাম কি, এইভাবে যদি কোশ্চেন দেয় উত্তর কি হবে বলো তো? প্রোফেজ। যদি বলা হয় মাইটোসিস কোষ বিভাজনের 5 নাম্বার বা সর্বশেষ ধাপটার নাম কি, কি হবে? টেলোফেজ। এই ধরনের কোশ্চেন দিতে পারে। আবারও বলি, আমাকে যদি জিজ্ঞেস করে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপটার নাম কি, কি হবে? প্রোফেজ হবে। কি হবে? প্রোফেজ হবে। আর যদি জিজ্ঞেস করে যে সর্বশেষ ধাপটার নাম কি, কি হবে ভাইয়া? টেলোফেজ হবে। মনে থাকতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলো আসবে। মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপটার নাম প্রোফেজ, সর্বশেষ ধাপটার নাম কি? টেলোফেজ। এই দুইটা কিন্তু কোশ্চেনে ভাইয়া আসতে পারে, ঠিক আছে? একটু লিখে নাও সবাই, প্রোফেজ আর সর্বশেষকে টেলোফেজ, ঠিক আছে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এখন কোন জায়গায় কি হয়, কোষের ভিতরে আসলে কি কি ঘটনা ঘটে, এটা আমরা এখন একটু দেখবো, ঠিক আছে? আমরা পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে, এখানে লেখা আছে, সো সেটা আমরা একটু দেখবো আমাদের এখানে কি কি ঘটনা ঘটে অ্যাকচুয়ালি, বুঝছো? তো চলো আমরা সেই ঘটনাগুলো কি কি ঘটে তা চলো একটু দেখি। ফার্স্ট অফ অল যেটা আছে, প্রথম যেটা, সেটা হলো প্রোফেজ। প্রোফেজে আসলে কি কি ঘটনা ঘটে, প্রোফেজে কি কি ঘটনা ঘটে সেটা আমরা একটু তাহলে দেখে ফেলি, ঠিক আছে? এটা একটু আমরা দেখে ফেলি। দেখো, এটা হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায়। তাহলে আমি তোমাদেরকে বলছি না যে এটা একটু ভালো করে পড়া লাগবে। মাইটোসিসের প্রথম পর্যায়ের নাম কি? মাইটোসিসের প্রথম পর্যায়ের নাম হচ্ছে প্রোফেজ। মাইটোসিসের প্রথম পর্যায়ের নাম কি? প্রোফেজ। ওকে, মাইটোফিজের প্রথম পর্যায়ের নাম হচ্ছে কি? প্রোফেজ। ঠিক আছে, এটা একটু সুন্দর করে মনে রাখবে, কারণ এটাই তোমার পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে, ঠিক আছে? এটা একটু সুন্দর করে মনে রাখবা, ঠিক আছে? এরপরে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হলো আর কোনো কিছু পড়ার তোমার আর দরকার হবে না, এখানে যা যা আছে আমরা তোমাদেরকে দিছি, বাট এটা একটু ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, সবচেয়ে বেশি সময় যায় এই পর্যায়ে, দীর্ঘস্থায়ী পর্যায়। এই কথাটা একটু সুন্দর করে মনে রেখো। দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি তাইলে? দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। যদি প্রথম কোশ্চেন দেয় যে প্রোফেজ কি, প্রোফেজ হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায়, আর দ্বিতীয় দিবে যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে মানুষের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। আরেকটা কথা যদি বলতে পারে, নিউক্লিয়াসের আকার বড় হয়, এই পর্যায়ে নিউক্লিয়াসের আকার সব থেকে বড় থাকে। তাহলে তিনটা কথা জাস্ট মনে রাখবা প্রোফেজ সম্পর্কে। এই পর্যায়ে কি হচ্ছে? প্রথম পর্যায়ে এটা। দ্বিতীয় যে কথাটা মনে রাখবা, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। 3 নাম্বার যে কথাটা মনে রাখবা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের আকার ভাইয়া কি হচ্ছে? বড় হচ্ছে। নিউক্লিয়াসের আকার কি হয় বলো তো? বড় হয়। নিউক্লিয়াসের আকার বড় হয় কখন? প্রোফেজ পর্যায়ে। কোন পর্যায়ে হয়? প্রোফেজ পর্যায়ে। তিনটা কথা মনে থাকবে কিনা ভাইয়া বলো তো? মনে থাকবে তো ভাইয়া? মনে রাখা লাগবে, কিছু করার নাই, এটা পড়তে হবে। তাহলে মাইটোসিসের প্রথম পর্যায়ের নাম হচ্ছে প্রোফেজ। দ্বিতীয় যে কথাটা মনে রাখবা, সেটা হচ্ছে এটা দীর্ঘস্থায়ী পর্যায়। 3 নাম্বার যে কথাটা মনে রাখবা, নিউক্লিয়াসের আকার বড় হয়। নিউক্লিয়াসের আকার কি হবে? বড় হবে। এই তিনটা কথা মনে রাখলে ভাইয়া প্রোফেজ শেষ। প্রোফেজ নিয়ে আর কিচ্ছু পড়ার দরকার নাই, ঠিক আছে? এই তিনটা কথা মনে রাখবা। ওকে, এরপর চলে যায় প্রোমেটাফেজে। প্রোমেটাফেজে বেশি কিছু না, এত বেশি কিছু তোমাকে আমি দিব না, জাস্ট তোমাকে কয়েকটা কথা একটু বলে দিব, সেটা একটু পড়ে নিলেই হবে। প্রথম কথা হচ্ছে সবচাইতে স্বল্প স্থায়ী পর্যায়। আগেরটা ছিল দীর্ঘস্থায়ী, আর এটা কি? স্বল্প স্থায়ী। স্বল্প স্থায়ী যদি বলে, স্বল্প স্থায়ী, ঠিক আছে, মানে কম সময় লাগে, সবচেয়ে কম সময় লাগে হচ্ছে স্বল্প স্থায়ী পর্যায়। স্বল্প স্থায়ী যে পর্যায়টা, সেটার নাম হচ্ছে কি? প্রোমেটাফেজ। ঠিক আছে, জাস্ট এটা পড়বার। স্পন্ডল তন্তুর সৃষ্টি হয়, স্পন্ডল তন্তুর সৃষ্টি হয়, এই দুইটা কথা একটু মনে রাখবা। স্পন্ডল তন্তু আর বিষুব রেখা। কি? আরেকটা কি? বিষুব রেখা। ঠিক আছে, আবারও বলি, এখান থেকে তিনটা ইনফরমেশন মনে রাখবা। এক হচ্ছে স্পন্ডল তন্তু, আরেকটা হচ্ছে বিষুব রেখা। বিষুব রেখা, বিষুব রেখা, ঠিক আছে, বিষুবীয় অঞ্চল। এই তিনটা ইনফরমেশন মনে রাখবা প্রোমেটাফেজ সম্পর্কে। প্রথম ইনফরমেশনটা হচ্ছে এটা স্বল্প স্থায়ী পর্যায়, মানে কম সময় লাগে সবচেয়ে। দ্বিতীয় ইনফরমেশনটা হচ্ছে এটা স্পন্ডল জন্তু সৃষ্টি হয়, এবং 3 নাম্বার ইনফরমেশনটা হচ্ছে বিষুবীয় অঞ্চল সৃষ্টি হয়। বিষুবীয় অঞ্চল সৃষ্টি হয়। মনে থাকবে তো? তিনটা ইনফরমেশন, বেশি না, আমি তিনটা দিচ্ছি, যেটা ইম্পর্টেন্ট, যে কথাটা পড়া লাগবে ভাইয়া সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। তিনটা, বেশি না, মনে রাখো, এটা মনে রাখো, এত কঠিন কিছু না। দেখো কত কি, এত অল্প নিয়ে আসছি, ওই হিউজ পরিমাণ আছে। আমরা হিউজ পরিমাণ নিয়ে আসি নাই, এটা কি নিয়ে আসছি? খুবই কম পরিমাণ নিয়ে আসছি, দেখছো? তাহলে কি কি হয়? স্বল্প স্থায়ী পর্যায়ে, বিষুবীয় অঞ্চল, আরেকটা কি বলছি বলো? আরেকটা বলছি হচ্ছে স্পন্ডল তন্তুর সৃষ্টি হয়। স্পন্ডল তন্তুর কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো একটু সুন্দর করে মনে রাখবা। ওকে,
আরেকটা কথা একটু মনে রাখতে পারো, নিউক্লিয়াসের বিলুপ্তি শুরু হয়, বিলুপ্তি ঘটা শুরু ঘটে, বিলুপ্তি ঘটতে থাকে। এই বিলুপ্তি শুরু হয় কোথায়? এই শুরু হয় মূলত বিলুপ্তি হওয়া শুরু করে, অর্থাৎ নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে আবার নতুন করে নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এটা ঘটে কোথায়? প্রো মেটাফেজে। কোথায় ঘটে? প্রো মেটাফেজে। তাহলে চারটে ইনফরমেশনটা একটু সুন্দর করে মনে রাখবা, যে নিউক্লিয়াসের বিলুপ্তি হওয়া শুরু করে কোথায়? প্রো মেটাফেজে। আরেকটা কথা না বললেই নয়, যেটা তোমাদের এখানে আসছে কিনা এরপরে হয়তো বা দিছি, এরপরে দিছি, সেটা হলো ক্রোমোসোমিয়াল নৃত্য। ক্রোমোসোমের নৃত্য হয়। তাহলে কি নৃত্য হয়? একটা ড্যান্সিং হয়। ক্রোমোসোমাল নৃত্য, ক্রোমোসোমাল নৃত্য। এই নৃত্যটা দেখা যায় কোথায়? এই নৃত্যটা হয় কোথায়? এই নৃত্যটা হয় প্রোমেটাফেজে। কোথায় হয়? প্রোমেটাফেজে। তাহলে আবার একটু বলে দিচ্ছি কি কি। স্বল্পস্থায়ী পর্যায়, বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয়, স্পন্ডলতন্তুর সৃষ্টি হয়, নিউক্লিয়াসের বিলুপ্তি শুরু হয়, ক্রোমোসোমাল যে নৃত্যটা আছে সেটা দেখা যায়। ক্রোমোসোমাল যে নৃত্যটা আছে সেটা দেখা যায়। ক্রোমোসোমাল নৃত্যটা কি হয়? দেখা যায়। ক্রোমোসোমাল নৃত্যটা কি হয়? দেখা যায়। বুঝছো? এই যে ইনফরমেশন গুলা, জাস্ট এই ইনফরমেশন গুলা ভাই একটু সুন্দর করে পড়ে ফেলবা। ঠিক আছে ভাইরা? চলো পরে যাই। সো এখানে আছে আমাদের দেওয়া, তোমরা একটু দেখে নিও। আমাদের যেহেতু পিডিএফটা দিয়ে দিব, সো সেখান থেকে অবশ্যই দেখতে পারবা। সো তারপরে আমাদের মেটাফেজে চলে আসি। কিসে আসবো? মেটাফেজে চলে আসবো। সো মেটাফেজ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে মেটাফেজের, সেটা হলো দেখো এই যে কথাটা আছে 3 নাম্বার কথাটা, ক্রোমোসোমগুলা সর্বাধিক মোটা এবং খাটো হয়। ক্রোমোসোমগুলা সর্বাধিক মোটা এবং কি হয়? খাটো হয়। ক্রোমোসোমগুলা কি হবে? সর্বাধিক মোটা এবং খাটো হয়। ক্রোমোসোমগুলা সর্বাধিক মোটা এবং খাটো হয়। বুঝছো? এটা একটু সুন্দর করে মনে রাখবা, আর কিচ্ছু না। ওকে। আর আরেকটা 1 নাম্বারটা একটু মনে রাখতে পারো, 1 নাম্বারটা একটু মনে রাখতে পারো। এ পর্যায়ের প্রথমে সব ক্রোমোজোম স্পন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে দুই মেরুর মাঝখানে, মানে স্পন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। কোথায় অবস্থান করে? বিষুবীয় অঞ্চলে। জাস্ট এই দুই একটা কথা, দুই একটা কথা। তাহলে কি বলছে? জাস্ট দুই একটা কথা মনে রাখবা, হয়ে যাবে। দুই একটা কথা। এখান থেকে 1 আর 3 নাম্বারটা ইম্পর্টেন্স। তাহলে কি বলছে এখান থেকে? এই যে মেটাফেজ আছে, এখান থেকে 1 আর 3 নাম্বার, এই তিনটা একটু সুন্দর করে ভাইয়া মনে রাখবা। 1 আর 3টা একটু মনে রাখবা। ওকে? 1 আর 3। এরপর আছে অ্যানাফেজ। অ্যানাফেজ সম্পর্কে একটু বলে রাখি। অ্যানাফেজ খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ, এবং অ্যানাফেজে যেটা দেখা যায় সেটা হলো তোমার অ্যানাফেজে কিন্তু ক্রোমোজোমগুলা বিভিন্ন আকৃতি নেয়। কি নেয়? বিভিন্ন ধরনের আকৃতি নিয়ে থাকে। সেই আকৃতিগুলো কেমন হয় একটু খেয়াল করো। সেই আকৃতিগুলো হয় আছে ভি, এখানে লেখা আছে একটু খেয়াল করো। এই যে 5 নম্বরটা, এখানে ক্রোমোজোমগুলোর আকৃতি হয় ভি এল জে আই, ভি এল জে আই। এই যে ভি যেটা আছে সেটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। ভি যেটা আছে সেটার নাম কি? মেটাসেন্ট্রিক। বুঝছো? এল যেটা আছে সেটার নাম হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। কি নাম? সাব মেটাসেন্ট্রিক। ওকে। আর যে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই যেটা আছে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে ভি হইলে কি হবে? মেটাসেন্ট্রিক, এল হলে হবে সাবমেটাসেন্ট্রিক, জে হলে হবে অ্যাক্রোসেন্ট্রিক, আই হলে হবে টেলোসেন্ট্রিক। তাহলে আবার একটু কথাগুলো আমি আবার তোমাদের সাথে একটু রিপিট করি। আই রিপিট ইউ, আমি তোমাদের সামনে আবারও বলি ভাইয়া, একটু সুন্দর করে বুঝে নাও। সেটা হচ্ছে যদি ক্রোমোজোমগুলোর আকৃতি ভির মতো হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে মেটাসেন্ট্রিক। এল এর মতো যদি হয়, এল এর মতো যদি হয় সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো যদি হয় অ্যাক্রোসেন্ট্রিক, আয়ের মতো যদি হয় টেলোসেন্ট্রিক। আবারও বলি, ভির মতো হলে মেটাসেন্ট্রিক, এল এর মতো হলে সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো হলে অ্যাক্রোসেন্ট্রিক, আয়ের মতো হলে টেলোসেন্ট্রিক। কি হয়ে যাবে? টেলোসেন্ট্রিক। কথাগুলো এই তিনটা ইনফরমেশন মনে রাখলেই হবে। ওকে? এইগুলো একটু মনে রাখলেই হবে। এবার দেখো টেলোফেজ পর্যায়ে অ্যাকচুয়ালি আগের যে প্রথমের থেকে আবার রিপিট করে শেষে যে শেষ হয়, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। এবার আমরা একটু মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যে মাইটোসিস কোষ বিভাজন আসলে কোথায় কেন ঘটে, মাইটোসিস কোষ বিভাজন না ঘটলে কি হবে। ঠিক আছে? এখানে দুইটা একটু টার্মিনোলজি আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। নেক্রোসিস, নেক্রোসিস বলে দুইটা শব্দ আছে, এবং অ্যাপোস্টাসিস এবং নেপ্টোসিস। ঠিক আছে? এই দুইটা শব্দ আছে, একটু সুন্দর করে মনে রাখবা। নার্কোসিস, 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 আর আছে অ্যাপিস্টাসিস। ঠিক আছে? অ্যাপিস্টাসিস, অ্যাপোস্টাসিস, অ্যাপোপ্টোসিস, এই বলে দুইটা শব্দ আছে। এই যে নার্কোসিস, নার্কোসিস মানে হচ্ছে বিষের কারণে মৃত্যু। ঠিক আছে? বিষের
কারণে মৃত্যু। ঠিক আছে, একটু মনে রেখো, কোষ যখন খাইতে পারে না, মানুষ যখন খাইতে পারে না, তখন কোষের দেহে কিন্তু কিটোন অ্যাসিড বা বিভিন্ন ধরনের বিষের সৃষ্টি হয়। এই বিষের কারণে যে মৃত্যু, এই বিষের কারণে যে মৃত্যু, এই মৃত্যুটা কেন হয়? নার্কোসিসের কারণে হয়। কিসের কারণে হয়? নার্কোসিসের কারণে হয়, বুঝছো? বিষের কারণে যে মৃত্যু সেটাকে কি বলা হয়? নার্কোসিস। আর অ্যাপোস্টাসিস মানে কি? জেনেটিক্যাল মৃত্যু, অর্থাৎ বুড়া হয়ে গেলে সে তো এমনি মারা যাবে, জেনেটিক্যাল মৃত্যু। ঠিক আছে, এই দুইটা একটু মনে রাখবা। যদি তোমার বিষের কারণে মৃত্যু হয় তাহলে সেটাকে বলা হয় নার্কোসিস। যদি তুমি দেখো যে জেনেটিক্যাল মৃত্যু হচ্ছে, তাকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, একটু সুন্দর করে এই দুইটা কথা একটু মনে রেখো, এই দুইটা কথা আসে। আর মাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায় ভাইয়া? ক্ষত, আমাদের শরীরে ক্ষয় হয় না, এই মাইটোসিস কোষ বিভাজন অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ক্ষত স্বার্থে বা ক্ষত স্থানে যে ভরাট হয়, ক্ষতস্থান ভরাট, এই যে ক্ষতস্থান ভরাট হয়, এই ভরাট হওয়ার মূল কারণটাকে, এই মূল কারণটা হচ্ছে মাইটোসিস। ক্ষতস্থান যে ভরাট হয়, ভরাট হওয়ার মূল কারণটাকে মাইটোসিস। ঠিক আছে, তারপর দেখো আমাদের দেহে দেখবা ক্যান্সার হয়, তাই না? ক্যান্সারের সাথে আমরা জানি টিউমার হয়। এই টিউমার হওয়ার মূল কারণকে, এই টিউমার হওয়ার মূল কারণ হচ্ছে মাইটোসিস। টিউমার যে হয়, টিউমার বা ক্যান্সার, টিউমার থেকে তৈরি হয় কে? টিউমার থেকে পরবর্তীতে তৈরি হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সার হওয়ার মূল কারণ কে? এই ক্যান্সার হওয়ার মূল কারণ হচ্ছে মাইটোসিস। ক্যান্সারও হয় কেন? মাইটোসিসের কারণে। ক্যান্সারও হয় কেন? মাইটোসিসের কারণে। ঠিক আছে, ক্যান্সার হয় কেন? মাইটোসিসের কারণে। ঠিক আছে, এখান থেকে ক্যান্সার হয়ে যায়, ওকে, মিউটেশনের মাধ্যমে। অনকোলজি যে মিউটেশন হয়, জিনের মিউটেশনের কারণে এটা হয়ে থাকে। তাহলে নার্কোসিস মানে হচ্ছে বিষের কারণে মৃত্যু, অ্যাপোপ্টোসিস মানে জেনেটিক্যাল মৃত্যু, আর ক্ষতস্থান ভরাট করা এই কাজটাকার মাইটোসিসের। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে টিউমার এবং ক্যান্সার। এটা তো ভালো জিনিস না, তারপর এটার যে রিজন, সেটার রিজনটাও কে ভাইয়া? সেই রিজনটা হচ্ছে ভাইয়া আমাদের মাইটোসিস কোষ বিভাজন। ওকে, সো আশা করি যে এগুলো তোমরা বুঝতে পারছো। ওভারঅল এই কথাগুলো তোমরা আশা করি বোঝা গেছে। যদি বুঝতে পারো তাহলে আমরা আর একটু সামনে চলে যাই, একটু প্রশ্ন সলভ করে ফেলি, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো। প্রথম আমাদের যে কোশ্চেনটা আছে, মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? একটু বলো তো দেখি কে কে পারো। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? জনন কোষে, দেহ কোষে, গ্যামেটে, স্পোরে। বলো তো ভাইয়া কোথায় ঘটে মাইটোসিস কোষ বিভাজন? কোথায় ঘটে? তোমার কাছে কি মনে হতে পারে? এ হবে মানে ক হবে, নাকি খ হবে, নাকি গ হবে, নাকি ঘ হবে? বলো তো ভাইয়া এটা কি হতে পারে? মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? দেখি কেউ কমেন্ট করলো কিনা। ঠিক আছে, কমেন্টগুলো একটু দেখবো, আমি দু একজনের কমেন্ট অবশ্যই একটু পড়তে চাই। সো তোমরা অবশ্যই একটু কমেন্টগুলো করে ফেলো এবং জানাই দাও। ভাইয়া বলে ফেলছে অলরেডি মাইটোসিস কোষ বিভাজনটা অ্যাকচুয়ালি কোথায় ঘটে, সেখানে কিন্তু আমি এটা বলছি, আলোচনা করে ফেলছি, তাই না? এই তো তাওয়ামা, তাওয়ামা বলছে, তাওয়ামা কিভরিয়া, অথই বলছে সে বি। আর কে কে আছো ভাইয়া একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে ভাইয়াকে জানাই দাও। তোমরা অবশ্যই কমেন্ট করবা, কারণ হচ্ছে কি তোমাদেরকে যে জিনিসগুলো পড়ানো হচ্ছে সেগুলোর প্র্যাকটিস কিন্তু সাথে সাথে। দেখো আমার স্কুলের ফর্মুলাটা দেখো, আমরা তোমাদের জন্য ক্লাস এমনভাবে রেডি করি, সাথে পড়া সাথেই শেষ, ক্লাসের পড়া ক্লাসেই ইনশাল্লাহ শেষ। ওকে, তারপরে কি হবে? দেখো কোষ, ওকে, দেহ কোষ বলছে সুমাইয়া, শারমিন বলছে এ, আফরিন বলছে খ, তাহিয়া ইসলাম বলছে খ, রাধা বলছে ক, শরীফা রূপা বলছে বি, অন্তরা লিসা বলছে খ, সুমাইয়া শিমু বলছে বি, আনিশা নূর বলছে খ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সবারই মোটামুটি উত্তর হয়েছে। উত্তরটা কি হয়ে যাবে বলো তো? দেহকোষ হবে। এই যে একটু আগেও বললাম, জনন কোষ কোথায় ঘটে? জনন কোষে ঘটে আছে মিওসিস। জনন কোষে কি ঘটে? মিওসিস। আর মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষে। আর এই জনন কোষেরই একটা জিনিস হচ্ছে গ্যামেট, এই জনন কোষেরই একটা জিনিস হচ্ছে স্পোর। বুঝছো কি বলছি? এই জনন কোষ হচ্ছে কি, গ্যামেট আর স্পোর কি এক ধরনের অনস্ক্যান্স অফ একটা কি, এটা এক ধরনের ভাইয়া, এটাও এক ধরনের, এটাও এক ধরনের কি বলতো, এটা এক ধরনের জনন কোষ। ঠিক আছে, একটু মনে রেখো। ওকে, আতিয়া আক্তার বলছে বি। থ্যাংক ইউ ভাইয়া, তাহলে সঠিক উত্তরটা আমরা ইনশাল্লাহ পেয়ে গিয়েছি। চলো পরের কোশ্চেনটা তাহলে আরেকটু সলভ করে ফেলি। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মাইটোসিসের প্রথম ধাপ কোনটি? এই যে আমি একটু আগে তোমাদেরকে পই পই করে বলে দিছি, তাই না? যেমন সুলাইমান শুকন বলছিল পই পই করে হিসাব করতে, আমরা তোমাদেরকে পই পই করে বলছি কি এটা মুখস্থ করতে। এখন বলো তো, আয়েশা সিদ্দিকা আপু যুক্ত আছে, এটা কি হবে? মেটাফেজ, প্রোফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। বলো তো সঠিক উত্তরটা দিয়ে ফেলো তো, কে কে আছো ভাইয়া দেখি, সঠিক উত্তরটা দাও, সবার থেকে সঠিক উত্তর চাই। ভাইয়া তোমাদের সঠিক উত্তরের আশায় বসে আছে, একটু বলে ফেলো তো কি হবে। এই তো উত্তর দিয়ে ফেলছে, কে কে বললো? অন্তরা লিসা বলছে আছে খ। আর কে আছো ভাইয়া কমেন্ট করবা সবাই। অন্তরা মনে হয় আগেই দেখে ফেলছে, সো ও বলে ফেলছে। ঠিক আছে, পই পই করে উত্তর দিয়ে ফেলছে। এখন আমরা একটু দেখি বাকিরা কি বলে।
তো আমরা 5টা ফেজ তোমাদেরকে একটু আগে আলোচনা করছি। তাহিয়া ইসলাম বলছে খ, আফরিন সুলতানা শামিমা বলছে বি, সুমাইয়া বেগম বলছে বি। আর কে কেসো ভাই কমেন্ট করো। রাধা বলছে খ, থ্যাংক ইউ। সুমাইয়া প্রফেস, থ্যাংক ইউ। ওকে, সো আমিও আসলে যখন সার্চ করতে গেছি তখন ওর মতো আমিও প্রফেস বানান করছিলাম, ভুল করে ফেলছিলাম, বুঝছো। পুরো আমি কি দিছি ফেস, FSC ফেস, বাট অ্যাকচুয়ালি কিন্তু এইটা না, বুঝছো, এইসব না। কি হবে জানো, প্রো ফেস, PHAC, বুঝছো। জীবনে প্রথম যখন সার্চ দিতে গেছি তো তখন আমি নিজেও ভুল করছি, বুঝছো। প্রো ফেস। ওকে, তো দেখো এটা সঠিক উত্তরটা হয়ে যাবে খ। আর টেলোফেজটা কি বলছিলাম, এটা হচ্ছে শেষ, শেষ, বুঝছো, শেষ পর্যায়। যদি বলা হয় প্রথম পর্যায় প্রোফেজ, শেষ পর্যায়ে, তাহলে কি হবে, টেলোফেজ। কি হয়ে যাবে, টেলোফেজ হবে। থ্যাংক ইউ ভাইয়া। আতিয়া শারমিন, শারমিন, রিয়মন, সুকুনাও পারছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চলো তাহলে পরে চলে যাই। ঠিক আছে, পরের কোশ্চেন, কোন ধাপে ক্রোমোজোম বিষুবীয় তলে সারিবদ্ধ হয়। বিষুবীয় তলে সারিবদ্ধ হচ্ছে, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে চলে আসতেছে। ঠিক আছে, বিষুবীয় অঞ্চলে আসতেছে কোন পর্যায়ে। তাও আমি এটা তোমাদেরকে একটু আগে আলোচনা করে ফেলছি, সো একটু দেখি কে কে পারো। এখানে আছে, প্রথমে আছে প্রোফেজ, তার মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে এবং টেলোফেজ আছে। বিষয়টা হচ্ছে একটা উদ্ভিদ কোষ যদি চিন্তা করো যে এটা একটা উদ্ভিদ কোষ, এখানে তোমার স্পন্ডল জন্তুর সৃষ্টি হয় এরকম। উদ্ভিদ কোষটা যদি ধরে নাও, তো এরকম বিভিন্ন থাকে, সারিবদ্ধ থাকে। তো এই যে মাঝখানে যখন আসছে ক্রোমোজোম গুলা জড়ো হয়, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে যখন ক্রোমোজোম গুলা জড়ো হচ্ছে, এটা কত নাম্বার ফেজ একটু বলো তো দেখি, কে কার কার মনে আছে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, একটু বলো তো ভাইয়া, কে কে আছো। আমি কিন্তু তোমাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে বুঝাই দিচ্ছি যে এটা মানে এইটা, এইটা মানে এইটা, আর এইটা মানে এইটা জানবা, তাই না, এটা বলছি, তাই তো। তো সেখান থেকে একটু সুন্দর করে আলোকপাত করে বলে ফেলো তো ভাইয়া, কি হবে। ওকে স্যার, একটু বলো ভাইয়া, দেখি কে কে পারো, একটু কমেন্ট করো। নাম্বার ধরে একটু কমেন্ট করো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমার, যে ভাইয়া কত নাম্বারের উত্তর দিল, তাই না। আপুরা কত নাম্বারের উত্তর দিল, এই তো। সুকুনা বলছে বি, থ্যাংক ইউ। আর কে আছো ভাইয়া, কমেন্ট করো, ওর কিন্তু উত্তর হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহিয়া বলছে খ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর কে আছো ভাইয়া, কমেন্ট করো, সবার একটু কমেন্ট আমি চাই, সবাই একটু কমেন্ট করবা, এটা আমি আশা করি। আফরিন বলছে ভি, ওকে, ভেরি গুড। সুমাইয়া শিমু বলছে বি, ভেরি গুড। আতিয়া আক্তার বলছে বি, থ্যাংক ইউ সো মাচ। আর কে আছো ভাইয়া, কমেন্ট করে একটু ভাইয়াকে জানাই দাও। তো একটু বলে রাখি, এটার কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে বলো তো, মেটাফেজ হয়ে যাবে। কেন, এই যে একটু আগেও তোমাদেরকে বলছি, তাই না, যে প্রোফেজে তো সর্বপ্রথম নিউক্লিয়াস মোটা হচ্ছে, মরার আগে দেখবা যে মানুষ ভালো হয়ে যায়, তো ভালো হয়ে গেছে, বুঝছো। এরপরে কি হচ্ছে, ভাঙ্গা শুরু হয়েছে। ভাঙ্গা শুরু হওয়ার পর মেটাফেজে মাঝখানে অবস্থান করে, অ্যানাফেজে ক্রোমোজোম গুলা ওই পাশে দুই কোনায় চলে যায়, এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, এইগুলা দুই কোনায় চলে আসে। এরপর আসছে এখানে টেলোফেজ ঘটে, বুঝছো কি বলছে, এখানে টেলোফেজ ঘটে। তাহলে কি হচ্ছে, প্রথমে আসছে প্রো মেটাফেজ থেকে শুরু করে সামনে যাওয়া, মেটাফেজে এখানে আসে, অ্যানাফেজে আসছে এখানে চলে আসে, বোঝা গেছে কি বলছি। ওকে, তাহলে এটা ভালো করে পারছো, মেটাফেজ হবে। এইবারে পরেরটায় যাই, মাইটোসিসের ফলে উৎপন্ন কোষ সংখ্যা কত। একটা মাইটোসিস হলে কয়টি কোষ উৎপাদন হয়, একটা মাইটোসিস হলে কয়টি কোষের উৎপন্ন হয়, একটা মাইটোসিস হলে কয়টা কোষের উৎপন্ন হয়, একটু বলো তো ভাইয়া, দেখি কে কে পারো ভাইয়া, একটু বলো তো। একটা মাইটোসিস হলে কয়টা কোষের সৃষ্টি হয়, একটা মাইটোসিস হলে কয়টা কোষের সৃষ্টি হয়, দেখি কে কে জানো। একটি, দুটি, তিনটি, চারটি। একটি, দুটি, তিনটি, চারটি। 7 নাম্বার কোশ্চেন, মাইটোসিসের ফলে উৎপন্ন কোষ সংখ্যা কয়টি। মাইটোসিস হলে কয়টা কোষের সৃষ্টি হয়, একটা মাইটোসিস যদি হয় তাহলে কয়টি কোষের সৃষ্টি হয়, ভাই একটু বলে ফেলো তো ভাইয়াকে, দেখি কে কে জানো ভাই, একটু কমেন্ট করবা, আমি একটু দেখবো কমেন্টগুলা। ওকে, একটু দেখি কমেন্টগুলো, আমার ভাই এবং আপুরা কি কমেন্ট করলো সেটা আমাদের অবশ্যই দেখতে হবে, সো একটু দেখে ফেলি। ওকে, সো দেখি কি বলছে আমার ভাইয়া এবং আপুরা, বলছো কিছু। ওকে, দেখি একটু কমেন্টটা দেখি, ঠিক আছে। তাহলে করছেন, তাহিয়া পারছে, অন্তরা পারছে, শরীফা বলছে এ, শরীফা রূপা বলছে এ। ওকে, সো একটু আরেকটু কমেন্ট করো। তাহিয়া বলছে খ। তো দেখো আমি তোমাদেরকে এটা কিন্তু দেখাই দিছি, তাই না, একটু আগেও কিন্তু দেখাই দিছি যে একটা কোষ যখন তুমি নিচ্ছ, তখন সেটা ধরো যে একটা কোষ যখন আমি নিচ্ছি, এই একটা কোষ, এটা বিভিন্ন প্রসেসের ফলে কয়টা কোষের সৃষ্টি হচ্ছে, দুইটা কোষের সৃষ্টি হচ্ছে, দুইটা
অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। কয়টা? অপত্য কোষ। এবং এদের এখানে যদি 2n হয় তাহলে এটাও 2n হচ্ছে, এটাও 2n হচ্ছে। আবার এটা যদি n হয়, n হইলে সেখান থেকেও কি হচ্ছে, সেখান থেকেও কি হচ্ছে বলতো, দুইটা কোষ সৃষ্টি হচ্ছে যেগুলো কিন্তু n, সেগুলো কি বলতো, n। ওকে, একটু সুন্দর করে মনে রেখো। তাহলে ক্রোমোজোম সংখ্যা কি থাকতেছে, সমান থাকতেছে। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে বলতো, খ নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। ভেরি গুড, খ নাম্বারটা কি হবে, খ নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তাহলে চলো পরে যাই। এবার আসি মাইটোসিসে উৎপন্ন কোষগুলো হয়। মাইটোসিসে উৎপন্ন কোষগুলো হয় মানে মাইটোসিসে যে উৎপন্ন কোষ হয় তারা আসলে কোন ধরনের হয়, ভিন্ন বৈশিষ্ট্যের হয়। অর্থাৎ মানুষ থেকে মানুষের সৃষ্টি হচ্ছে না, মানুষ থেকে গরু ছাগল হচ্ছে, অর্ধক ক্রোমোজোম যুক্ত হয়, অভিন্ন বৈশিষ্ট্যের হয়, হ্যাপ্লয়েড হয়। অভিন্ন বৈশিষ্ট্যের হয়, হ্যাপ্লয়েড হয়। বলো কি হবে তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হতে পারে? ভিন্ন বৈশিষ্ট্যের, অর্ধেক ক্রোমোজোম যুক্ত, অভিন্ন বৈশিষ্ট্যের, হ্যাপ্লয়েড যুক্ত। বলো তো ভাই এটা কি হবে? অনন্যা আদিহা বলছে সি। ভেরি গুড, থ্যাংক ইউ। আর কে আছো ভাই একটু কমেন্ট করো তো দেখি। আমার ভাইয়া এবং আপু যারা যারা আছো যুক্ত, অবশ্যই একটু কমেন্ট করে ভাইয়াকে জানাই দিবা, ঠিক আছে? নিজের অস্তিত্বের জানান দিয়ে দাও, ঠিক আছে? বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই জানিয়ে দিবা ভাইয়াকে। ওকে, আনি অনন্যা 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 বলছে, অনন্যা নাকি আনায়া, আনাইয়া না অনন্যা, অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, ঠিক আছে? ওকে, সো তারপর কে আছো? সুমাইয়া বলছে সি। ভেরি গুড, থ্যাংক ইউ। আর কে আছো ভাইয়া, বলে ফেলো তো, দ্রুত একটু কমেন্ট করে ফেলো। ওকে, সুমাইয়া। শিমু বলছে বি। সুবর্ণা বলছে সি। ভেরি গুড। আয়েশা বলছে ডি, হ্যাপ্লয়েড। আর কে বলছো ভাইয়া একটু বলো। ওকে, সো দেখো এখানে আমরা তোমাদেরকে বারবারই একটা জিনিস বুঝিয়েছি যে আমার এখানে সেম জিনিসটা তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? সেম, একই জিনিস তৈরি হচ্ছে। অর্থাৎ এটাও দেখতে যেমন, এটাও কিন্তু তেমন হবে। অর্থাৎ এটা কি ভিন্ন বৈশিষ্ট্যের হবে না। এখন ক্রোমোজোম সংখ্যা এটা যদি 4 হতো তাহলে এখানে যদি আসতাম তাহলে 2 হয়ে যেত, আবার 2, ঠিক আছে? এখান থেকে আবার যখন হতো তখন আছে 1, এক সময় এইভাবে 0 হয়ে যেত। সো এই যে অস্তিত্বের বিলীন যাতে না হয়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে, সেম থাকতেছে। অর্থাৎ এখানে 4 আছে, সো সামনে গেলে সেখানেও কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা এদের আছে, এই চিন্তা ভাবনা থেকেই, এই যে চিন্তা ভাবনাটা এদের আছে, এই চিন্তা ভাবনা থেকেই মোটামুটি বলা যায় যে আমাদের এই চিন্তা ভাবনা থেকেই মূলত, এই চিন্তা ভাবনা থেকে এটা নাকি, এইটা থেকে কিন্তু তোমাদের মেইনলি কি হচ্ছে, হঠাৎ করে মাঝখানে ইয়ে হয়ে যায়, এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, সমস্যা নেই। এই যে চিন্তা ভাবনা আমি তোমাদেরকে বললাম, হ্যাঁ, এই পজিশনে রাখেন। ওকে, তো দেখো এই যে চিন্তা ভাবনা আছে, এই চিন্তা ভাবনা থেকে কি দেখা যাচ্ছে, এইখান থেকে বোঝা যাচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা কি হবে, অর্ধেক হবে না, ঠিক আছে? অর্ধেক হবে না। তাহলে এই দুইটা কাটা। এবার আসো হ্যাপ্লয়েড। ভাইয়া তোমাদেরকে বারবার বলা হচ্ছে দেহকোষ সবসময় কি হবে বলতো, অনন্যা, এইভাবে এইভাবে না, ঠিক আছে? অনন্যা, ওকে আছে অনন্যা, ঠিক আছে? অনন্যা, ওকে স্যার, ঠিক আছে ভাই, এবার বুঝতে পারছি। তো দেখো আমি আবার একবার বললাম যে অনন্যা আসছে, তো সেই হিসেবে ওকে। তো দেখো এবার 2n, এটাও কি হয়ে যাবে 2n। আরেকটা কোষের সৃষ্টি হয়, সেটাও কি হয়ে যাবে 2n। তো কোষগুলো সবসময় কিন্তু হ্যাপ্লয়েড কখন হয় জানো? হ্যাপ্লয়েড হয় শুধুমাত্র ওয়ানলি মিওসিসের ক্ষেত্রে হ্যাপ্লয়েড হয়, বুঝছো? মাইটোসিস যেগুলো করে না সেগুলো করে আছে মিওসিস। তাহলে কি হয়ে যাবে? অভিন্ন বৈশিষ্ট্যের। যেহেতু ভিন্ন বৈশিষ্ট্যের না, সো তাহলে কি হয়ে যাবে? অভিন্ন বৈশিষ্ট্যের। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অভিন্ন বৈশিষ্ট্যের। ওকে, এটা একটু সুন্দর করে মনে রেখো। চলো আমরা আরেকটু যাই, মিওসিসে আসি এখন। মিওসিসে কি হয় ভাইয়া, একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিই, হালকা করে একটু সুন্দর করে ব্যাখ্যা করি। দেখো মিওসিসে কি হয়, একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি হয়। কয়টা কোষের সৃষ্টি হয়? 4টা কোষের সৃষ্টি হয়। এবং এই যে ক্রোমোজোম সংখ্যা, এই কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়, বুঝছো? এই প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে একটা কোষ থেকে যদি 4টা কোষের সৃষ্টি হয়, 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, তাহলে সেটাকে বলে মিওসিস, অপত্য, ঠিক আছে? মনে রেখো, অপত্য। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে 2টা থেকে কয়টা হবে, 1টা থেকে 4টা হলে 2টা থেকে 8টা, 3টা থেকে 12টা, 4টা থেকে 16টা, এই কথাগুলো একটু সুন্দর করে মনে রেখো, বুঝছো? তাহলে কি বলছি, 1টা থেকে হবে হচ্ছে 4টা, 2টা থেকে তাইলে কয়টা? 8টা, 3টা থেকে কয়টা? 4টা, তো
12টা, 4টা থেকে কয়টা 16টা, এইভাবে আসবে। ওকে, জাস্ট শুধুমাত্র হচ্ছে তুমি কি করবা, 4 গুণ করে দিবা। 1 হলে 4, 2 হলে 8, 3 হলে 12, 4 হলে 16, 5 হলে 20, এইভাবে আসবে। ওকে, তো দেখো এরা আর কি করে, এরা সে হ্যাপ্লয়েড তৈরি করে। কি তৈরি করে? হ্যাপ্লয়েড। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজনটা ঘটে মূলত জনন কোষে। কোথায় ঘটে? জনন কোষে। যখন মনে করো যে জন্ম দিতে হবে, যখন মনে করো যে জন্ম দিতে হয় একটা বাচ্চা, তখন বাবা আর মা এই দুইজন মানুষের কিন্তু সংস্পর্শের দরকার হয়, তাই না? বাবা থেকে যেটা আছে সেটার নাম ধরা হচ্ছে শুক্রাণু। কি আসে? শুক্রাণু। তো শুক্রাণু আসবে। মা থেকে যেটা থাকে সেটা হচ্ছে ডিম্বাণু। কি আসবে? ডিম্বাণু আসবে। বুঝছো? এই যে শুক্রাণু আর ডিম্বাণুর যে মিলন, এই মিলনের ফলেই কিন্তু মেইনলি একটা বাচ্চার জন্ম হয়। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে কি হচ্ছে? একটা বাচ্চার জন্ম হচ্ছে। তো এই যে বাবার দেহ কিন্তু 2n, বুঝছো কি বলছি? এই 2n আর 2n যদি যোগ হতো তাহলে কত হয়ে যেত বলো তো? 4n। 4n কিন্তু বাবারও নাই, মারও নাই, তাহলে কি হতো? অ্যাকচুয়ালি হতো না। এই জন্য কি হয়, বাবার এখানে একটা মনে করো যে বিভাজন ঘটে মিওসিসের ফলে, যার কারণে শুক্রাণু হয়ে যায় n, ডিম্বাণু হয়ে যায় n। এই n আর n যোগ হয়ে তাহলে কখন কি হয়ে যায়? 2n। যা কি হয়, বাবারও 2n ছিল, মায়েরও 2n ছিল, তার মতো হয়ে যায়। এই জন্য শুক্রাণুতে ইউজুয়ালি কি হয়ে থাকে, শুক্রাণুতে এই জন্য ওকে, এসএসসি তে 5, এইচএসসি তে 3.42, বিএসসি নার্সিং এর জন্য প্রস্তুতি নিব নাকি ডিপ্লোমার জন্য প্রস্তুতি নিব, ফ্র্যাঙ্কলি যদি বলতে হয় সেক্ষেত্রে যেহেতু মোটামুটি রেজাল্টে আপনার 7-8 মার্কের একটা কম আছে, তো যদি আসলে এটা আমরা আসলে সিদ্ধান্ত কখনোই দিয়ে থাকি না, কখনোই আমরা দিয়ে থাকি না, তারপরেও বলতেছি, যেহেতু যদি মনে করেন যে আপনার প্রস্তুতিটা ওইভাবে নিতে পারতেছেন বা ওইভাবে হয়ে ওঠে নাই, যদি এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় নাই, আর সময় হয়নি এখনো, যদি মনে করেন বিএসসি তে চান্স পেতে চান, তাহলে ধরেন যে আপনাকে 80+ একটা টার্গেট রাখতে হবে। কারণ হচ্ছে আপনার ডিপ্লোমাতে যদি চান্স পেতে চান, সেক্ষেত্রে আপনার যে মার্ক আছে সেই হিসাব করলে 75+ একটা মার্ক পেলে হয়তো বা আপনি কোন এক জায়গায় হয়তো চান্স পাবেন। সো বিএসসি আর ডিপ্লোমার মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে 5 থেকে 7 মার্ক, এবং কোশ্চেনটা সহজ হবে, এই আছে আপনার বেসিক পার্থক্য। এখানে কোশ্চেনটা সহজ হবে, এখানে কোশ্চেনটা একটু হার্ড হবে, এটাই হচ্ছে বেসিক পার্থক্য। এই ছাড়া কিন্তু আর কোনো পার্থক্য নাই। ওকে, তো দেখেন বাবা হচ্ছে 2n, মা হচ্ছে 2n, আর শুক্রাণু তাহলে কি হবে? n, ডিম্বাণু হয়ে যাবে n। n আর n যোগ হইলে তখন কি হচ্ছে? 2n, যা বাবা মার সমান। কি হবে? বাবা মার সমান। তাহলে মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? জনন কোষে। কোথায় ঘটে? ইউজুয়ালি এটা ঘটে থাকে সাধারণত হচ্ছে জনন কোষে। একটু সুন্দর করে ভাইয়া মনে রেখেন। ওকে, এটা কোথায় ঘটে? ইউজুয়ালি জনন কোষে ঘটে। ঠিক আছে ভাইয়া? এখন দেখেন আমি একটু আসি মিওসিসের, যদি একটু দেখাই যে ব্যাখ্যা করি, যদি আপনাকে একটু ব্যাখ্যা করে দেখাই যে মিওসিসটা আসলে কিভাবে ঘটতেছে। একটা মিওসিস যদি আমি আপনাকে দেখাই, খেয়াল করেন, মিওসিস মূলত দুইটা ভাগে ভাগ করা হয় মিওসিসকে। এটা ভাগটা হচ্ছে দুই ধরনের ঘটে, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। একটা ঘটে হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। একটা হচ্ছে মিওসিস 1, প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে মিওসিস 1, আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে মিওসিস 2। ঠিক আছে? এই যে মিওসিস যে 1টা আছে, এখানে মূলত আসলে তোমার ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। কি হয়ে যায়? ক্রোমোজোম অর্ধেক হয়। ক্রোমোজোম অর্ধেক, একটু মনে রেখো, ক্রোমোজোম অর্ধেক হয়। ওকে, এটা একটু মনে রাখো। ঠিক আছে? অর্ধেক। আর এই মিওসিস 2 যেটা আছে, এটা আছে অন কাইন্ডস অফ মাইটোসিসের মতো। মাইটোসিসের মতো এখানে ক্রোমোজোম সংখ্যা যা ছিল তাই থাকে। বিষয়টা হচ্ছে এরকম যে আমার একটা কোষ আছে, একটা কোষ প্রথমে আছে মিওসিস 1-এ যায়। কিসে যায়? মিওসিস 1-এ। মিওসিস 1-এ গেলে যখন 1-এ যায় তখন দুইটা কোষের সৃষ্টি করে। তো এইখানে যদি 2n থাকে, এখানে হয়ে যাবে কি? n। এবার এই দুইটা কোষ যখন মিওসিস 2-তে যায়, কিসে যাচ্ছে? মিওসিস 2। এই মিওসিস 2-তে যখন যাচ্ছে তখন এই দুইটা কোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হচ্ছে? 4টা কোষের সৃষ্টি হচ্ছে, এবং এদের ক্রোমোজোম সংখ্যা এই n-ই থাকতেছে। কি থাকতেছে? n-ই থাকতেছে। বুঝছো? কথাগুলো একটু ক্লিয়ার হতে হবে ভাইয়া, কথাগুলো একটু ক্লিয়ার হতে হবে। তাহলে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া কথাটা, খেয়াল করো। 2n প্রথমে মিওসিস 1-এ যাচ্ছে, মিওসিস 1-এ গেলেই অর্ধেক হয়ে যাচ্ছে। আর মিওসিস 2-তে যখন যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? তখন হচ্ছে সেমি থাকতেছে। সব জায়গায় কত হয়ে যাচ্ছে? n হয়ে যাচ্ছে। সব জায়গায় কত হচ্ছে? n n n n ই থাকতেছে। তাই সব মিলিয়ে কয়টা হচ্ছে? চান্স পাওয়ার সম্ভাবনা কম। তাই কিভাবে পড়বো ভাইয়া? ছেলেদের জন্য যেহেতু চান্স পাওয়ার কম, সো সেই জায়গায় মেয়েরা যদি 5 ঘন্টা পড়ে, তাহলে ছেলেদের কয় ঘন্টা পড়তে হবে? 8 ঘন্টা। ছেলেদের অবশ্যই আগে থাকতে হবে। ঠিক আছে? সো চান্স পাওয়ার বিষয়টা হচ্ছে কম, এই কথাটা আসলে ভুল। কারণ হচ্ছে কি, মেয়েরা পরীক্ষা দেয় কিন্তু বেশি,
মেয়েরা যেহেতু হচ্ছে নার্সিং একটা নার্সিং এ যেহেতু 90% মেয়ের কথা বলা আছে, সো সেই জায়গা থেকে মেয়েরা কিন্তু পরীক্ষাও দেয় বেশি। ছেলেরা যেখানে ধরো যে পরীক্ষা দিচ্ছে 1000, মেয়েরা ঠিক ওই জায়গাটায় পরীক্ষা দিচ্ছে মনে করো 10,000। এটাই হচ্ছে ডিফারেন্স। তোমার সিট কিন্তু মেয়েরা নিবে না, তোমার সিট মেয়েরা নিবে না। সো মেয়েরা তোমার কম্পিটিটর না, তোমার কম্পিটিটর কে বলো তো? ছেলে ছেলে, ঠিক আছে? ছেলে ছেলে হচ্ছে কি তোমার কম্পিটিটর। সো দ্যাটস ওয়াই যেহেতু ছেলেরা পরীক্ষাও দেয় কম, চান্সও কম পায়, ঠিক আছে, পার্সেন্টেজও কম, যার কারণে পরীক্ষাটাও কম দেয়। বুঝছো কি বলছি? তো তাহলে দেখো এটা হচ্ছে মূলত ধাপ। এখন দেখো মিওসিস ওয়ানের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে প্রোফেজ ওয়ান বলে একটা ধাপ আছে। প্রোফেজ ওয়ান, এই প্রোফেজ ওয়ানের কিছু ধাপ আছে, সেটা আমরা একটু আলোচনা করব। প্রোফেজ ওয়ানের কিছু ধাপ আছে, সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব, ঠিক আছে ভাইয়া? প্রোফেজ ওয়ানের একটু ধাপ আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে চলো একটু প্রোফেজ ওয়ান নিয়ে একটু আলোচনা করি। তো প্রোফেজ অনের যে ধাপগুলো আছে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রোফেজ অনের প্রোফেজ যে ওয়ান আছে, প্রোফেজ ওয়ান, এই প্রোফেজ ওয়ানের ভিতর 5টা ধাপ আছে। প্রথম যেটা আছে সেটার নাম কি বলতেছি? ডিপ্লোটিন আছে। প্রথম যেটা আছে সেটার নাম ধরে নেওয়া হচ্ছে লেপটোটিন। কি আছে? লেপটোটিন। লেপটোটিন, এগুলো অনেক প্রসেস, বাট আমরা এত কিছু পড়বো না, আমাদের বেসিক কথাবার্তাগুলো লাগবে। লেপটোটিন আছে। 2 নাম্বার যেটা আছে সেটা আছে জাইগোটিন। 2 নাম্বার যেটা আছে সেটা আছে জাইগোটিন, একটু সুন্দর করে মনে রাখতে হবে, জাইগোটিন। 3 নাম্বার যেটা আছে প্যাকাইটিন। কি বলা এটাকে? প্যাকাইটিন, ঠিক আছে, প্যাকাইটিন। 3 নাম্বার যেটা আছে সেটা আছে প্যাকাইটিন। 4 নম্বর যেটা আছে সেটার নাম হচ্ছে প্যাকাইটিনের পর 4 নম্বর যেটা থাকে সেটার নাম হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিন, ঠিক আছে, ডিপ্লোটিন। আর সর্বশেষ যেটা থাকে 5 নম্বরে সেটার নাম হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস, ঠিক আছে, ডায়াকাইনেসিস। ওকে, এই 5টা ধাপ। এই 5টা ধাপের মধ্যে বেসিক কিছু ইনফরমেশন তোমার পড়া লাগে। বেসিক কিছু ইনফরমেশন তোমাদেরকে পড়া লাগবে। বেসিক ইনফরমেশন গুলোর মধ্যে কি পড়া লাগে? ফার্স্ট অফ অল আমি যদি তোমাদেরকে বলি যে এই যেটা আছে লেপটোটিন, এখানে মনে রাখবা ক্রোমোজোমের পোলারাইজেশন ঘটে। ক্রোমোজোমের পোলারাইজেশন হয়। ক্রোমোজোমের পোলারাইজেশন, ঠিক আছে, রাইজেশন, এটা ঘটে, পোলারাইজেশন ঘটে, ঠিক আছে। জাইগোটিনের ক্ষেত্রে যে ইনফরমেশনটা তোমরা একটু পড়ে রাখবা সেটা হচ্ছে তেমন কিছু লাগবে না, জাস্ট শুধু একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সিনাপসিস ঘটে। ক্রোমোজোমগুলো জোড়া লেগে সিনাপসিস ঘটে, সিনাপসিস, ঠিক আছে, সিনাপসিস। ওকে। আর আর প্যাকাইটিনের ক্ষেত্রে তোমাদের সবথেকে বেশি কোশ্চেন হয় এখানে। প্রথম যেটা আছে কায়াজমা। প্রথম যেটা হয় সেটা কি? কায়াজমা, ঠিক আছে, কায়াজমা ঘটে। আর একটা ইনফরমেশন তোমাদেরকে একটু পড়া লাগতে পারে, সেটা হচ্ছে কি কায়াজমার পাশাপাশি ক্রসিং ওভার। কি নাম? ক্রসিং ওভার। এটা একটু মনে রেখো, ক্রসিং ওভার। ক্রসিং ওভার এটাও সৃষ্টি করে কে? এটাও হয় আছে প্যাকাইটিনে, প্যাকাইটিন ধাপে, ঠিক আছে। আর ডিপ্লোটিনে তোমাদের খুব বেশি কিছু দরকার নাই, ডিপ্লোটিন দরকার হবে না, ডায়াকাইনেসিসটাও দরকার হবে না। তাহলে ভাইয়া এই যে জাইগোটিন আর প্যাকাইটিন এই দুইটা কিন্তু সবথেকে বেশি আসে। জাইগোটিন আর প্যাকাইটিন এই দুইটা জিনিস কিন্তু সবথেকে ভাইয়া বেশি আসে। বোঝা গেছে? আমি আবার বলতেছি, জাইগোটিন আর প্যাকাইটিনটা সবথেকে বেশি আসে। ওকে, এই জাইগোটিন আর প্যাকাইটিনটা একটু সুন্দর করে মনে রাখবা। আর একটা সিনাপসিসের সাথে বাইভলেন, এই বাইভলেনটাও কোথায় ঘটে? বাইভলেনটাও ঘটে আসছে তোমার এই যে আমাদের মিওসিসে। তাহলে আবার একটু বলি, 5টা ধাপ আছে। 5টা ধাপের মধ্যে সবগুলো কি পড়ার দরকার আছে? ওই বলে পড়ে মাথা খারাপ আমি করব না। আমি কি করব? যেটা লাগবে সেটাতে যাব। যাক, বেসিক পয়েন্টে চলে আসি। বেসিক অফ ভিউ থেকে লেপটোটিনে ঘটে আসছে ক্রোমোজোমের পোলারাইজেশন ঘটে। কি ঘটে? ক্রোমোজোমের পোলারাইজেশন ঘটে। জাইগোটিনে কি ঘটে? জাইগোটিনে ঘটে সিনাপসিস আর বাইভলেন ঘটে। সিনাপসিস আর বাইভলেন। প্যাকাইটিনে কি ঘটে? কাজমার ক্রসিং ওভার। আমার ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস এই দুইটা দরকার নাই, ডায়াকাইনেসিস এই দুইটা দরকার হয় না। ওকে ওকে, সো চলো, এটা কি লেখা হয়েছে ভাইয়া? সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো? একটু জানাও ভাইয়া, এটা বুঝতে পারছো কিনা বলো। মিওসিসের এতটুকু ইনফরমেশন জানলেই কিন্তু হয়ে যাবে। এখন বলো ভাইয়া, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? ও, তার আগে একটু বলে দিই, যে ক্রসিং ওভার আছে, ক্রসিং ওভার যেটা বললাম, সর্বশেষ দুইটা কথা বলে শেষ করব। মানে শেষ করব বলতে কিছু প্রশ্ন সলভের মধ্যে চলে যাব। সেটা হলো এই যে ক্রসিং ওভার আছে, এই ক্রসিং ওভারটা আবিষ্কার করছে কি? এটা পরীক্ষা আসতে পারে থমাস হান্ট, থমাস হান্ট মর্গার, থমাস হান্ট মর্গার, মর্গান
মর্গান এটা আবিষ্কার করেন এবং সেটা হচ্ছে 1909 সালে। কত সালে? 1909 সালে। জাস্ট এই কথাটা একটু মনে রেখো, থমাস হান মর্গান এটা আবিষ্কার করেন। আর একটা হচ্ছে পেঁয়াজের মূলে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে, পেঁয়াজ এর মূলে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে, মূলে ক্রোমোজোম থাকে 16টি। কয়টি? মূলে 16টি ক্রোমোজোম থাকে। এটা পরীক্ষা আসতে পারে, এটা তোমাদের এখানে আছে ক্রোমোজোম থাকে, ঠিক আছে? একটু জাস্ট একটু মনে রেখো, এই কথাটা একটু জাস্ট মনে রেখো। তাহলে ভাইয়া মিওসিস থেকে যে কথাগুলো বলছি সেই কথাগুলো ইনশাল্লাহ তুমি যদি পড়ো ভাইয়া আর কিচ্ছু লাগবে না, যতটুকু বলছি এতটুকুই এনাফ ফর ইউ, ইটস এনাফ ফর দেম অল ওভার অল স্টুডেন্ট, ঠিক আছে? যতটুকু বলছি এতটুকু বুঝলেই ভাইয়া এনাফ। ওকে, তাহলে পেঁয়াজের মূলে কয়টা ক্রোমোজোম থাকে? 16টি ক্রোমোজোম থাকে। আর ক্রসিং ওভার আবিষ্কার করছে কে? থমাস হান মর্গান, ঠিক আছে? চলো তাইলে আমরা প্রশ্ন সলভে চলে যাই। এবার আমাদের যে প্রশ্ন আছে সেখানে চলে আসি। সেখানে আছে মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে বলে ফেলো। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এখানে বলা আছে দেহকোষ, স্নায়ু কোষ, জনন কোষ, লোহিত রক্তকণিকা। দেহকোষ, জনন কোষ, স্নায়ু কোষ, লোহিত রক্তকণিকা। ওকে, বলো কোথায় ঘটে? বলো তো কোথায় ঘটে? কে কে জানো ভাই একটু কমেন্ট করো তো, কোথায় কোথায় ঘটে? কমেন্ট করে জানাই দাও। গ বলছো জনন কোষ, ভেরি গুড। আর কে আছো ভাইয়া? এগুলো কিন্তু তোমরা পারবা, তাই না? পারবা। তাহিয়া বলছে জনন কোষ, শারমিন বলছে গ জনন কোষ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আর কে আছো ভাইয়া? কমেন্ট করো। দেখো আমি বলছি লোহিত রক্তকণিকায় কোনো কোষ বিভাজন ঘটে না, স্নায়ু কোষে কোনো কোষ বিভাজন ঘটে না। আল্লাহ আমার মাথায় যে কয়টা বুদ্ধি দিয়েছে ওই সারা জীবন ওই বুদ্ধি থাকবে, এখান থেকে ধ্বংস হবে, এর থেকে কিন্তু বাড়বে না। বুঝছো কি বলছি? আল্লাহ তালা যখন পৃথিবীতে পাঠাইছে তখন 100 বিলিয়ন মনে করো যে স্নায়ু দিয়ে দিছে, 1000 কোটি স্নায়ু দিয়ে দিছে। এখন শুধু মরবে, এটা আর বাড়ার কোনো চান্স নাই, বাড়ার আর কোনো চান্স নাই। এবার দেহকোষে কি ঘটে বলছিলাম? মাইটোসিস ঘটে। তোমরা সবাই জানো তাই না? এটা কি ঘটে? মাইটোসিস। এটা তো পড়ছই, এটা জানোই। তাহলে ঘটে না কোথায়? ঘটে কোথায়? মিওসিসটা ঘটে কোথায়? জনন কোষে। সারাদিন ধরে এটা তোমাদেরকে পড়াই ফেলছি তাই না? রাইসা বলছে, আফরিন বলছে, অনন্যা বলছে, শরীফা বলছে, সুমাইয়া বলছে, সুবর্ণা পড়ছে, সুকুনা বলছে, রিওমেন নাকি রিওমেন? ওকে রিওমেন। সীমা বলছে, থ্যাংক ইউ। সালাম খান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি হবে? এটা উত্তর জনন কোষ হবে। চলো পরেরটায় যাই। মিওসিস কোষ বিভাজন ঘটে কয়বার? মিওসিস কোষ বিভাজন ঘটে কয়বার? কয়বার ঘটে মিওসিস কোষ বিভাজনটা? ঘটে কয়বার? মাইশা আতিয়া, থ্যাংক ইউ আপু, ধন্যবাদ সঠিক উত্তর প্রদানের জন্য, সবাইকে থ্যাংক ইউ। এবার বলো মিওসিস কোষ বিভাজন ঘটে কয়বার? মিওসিস কোষ বিভাজনটা ঘটে কতবার? দেখি কে কে পারে, আমার কোন কোন ভাই এবং আপু জানে, একটু উত্তর দিয়ে দাও তো। ওকে, সো দেখি কে কে পারো, এটার উত্তর দাও তো ভাইয়া। মোটামুটি অনেকেই পারছে। এই তো আবার আয়েশা বলছে সি, আগেরটার উত্তর দিছে ও। মিওসিস কোষ বিভাজন ঘটে কয়বার? মিওসিস কোষ বিভাজন ঘটে কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার? শারমিন সুলতানা বলছে তিনবার। তিনবার বলছো? আচ্ছা, আর কে খেছো ভাই একটু বলো। ওকে, আফরিন সুলতানা শামিমা বলছে বি, থ্যাংক ইউ, ভেরি গুড, সাবাস। আর কে কে আছো ভাই কমেন্ট করে দ্রুত জানাই দাও, ঠিক আছে? আর একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার স্কুলে যে এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচে তোমরা যদি ভর্তি হও, আমরা তো এখানে আসলে প্র্যাকটিস করাই তোমাদেরকে, এর পাশাপাশি ওইখানে বসে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তোমাদের জন্য একটু বলে রাখি, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে আমাদের 12টি এক্সাম, 12টি এক্সাম কিন্তু সবার জন্য ফ্রি, ঠিক আছে? ফ্রি, এটা ফ্রি। তো তোমরা সবাই বসে না থেকে 12টি এক্সাম দিয়ে ফেলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের যে কোর্স আছে এক্সাম ব্যাচ, আমাদের যে এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাচে তুমি অ্যাডমিট হয়ে যাও, ঠিক আছে? অ্যাডমিট হয়ে যাও। অনলি কি আমার বিএসসি দের পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে মাত্র 168টি পরীক্ষা, 168টি এক্সাম নিব। অনলি কত টাকা? অনলি মাত্র হচ্ছে 600 টাকা, বুঝছো? 600 টাকা। আর ডিপ্লোমা বা মিডওয়াইফারিতে যারা পরীক্ষা দিতে চাও, ডিপ্লোমায় লিখে দিলাম জাস্ট শুধু। এখানেও সেম 168টি এক্সাম, অনলি কত টাকা ভাইয়া? অনলি 500 টাকা। কত টাকা? 500 টাকা, বুঝছো? 500 টাকা, বুঝছো? সো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে বা আমাদের যে নাম্বার আছে বা আমাদের পেজে নক করে দ্রুত ভর্তি হয়ে যাও, বুঝছো? দ্রুত ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো ভাইয়া দেখাইছি যে মিওসিস 1 আর মিওসিস 2 দুইবার হয়। তাহলে মাইটোসিস মিওসিস কোষ বিভাজন কতবার হয়? দুইবার হয়। সালাম পারছে, আতিয়া পারছে, আয়েশা পারছে, সীমা পারছে, আনিশা, আফরিন, সুমাইয়া, তাহিয়া, শরীফা, রাইসা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে সঠিক উত্তরটা কি হবে? দুইবার হবে। ওকে, সো যারা ভর্তি হতে চাও আমাদের পেজে নক দিয়ে দ্রুত কিন্তু ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এই প্রত্যাশায় আমরা তোমাদের কাছে রাখি এবং আমার স্কুলের সাথেই তোমরা থাকবে ইনশাল্লাহ। ওকে, সো চলো, মিওসিসের ফলে উৎপন্ন কোষ সংখ্যা কয়টি? মিওসিসের ফলে উৎপন্ন কোষ সংখ্যা কয়টি বলো ভাইয়া? মিওসিস
মিওসিসের ফলে কয়টা কোষের সৃষ্টি হয়? মিওসিসের ফলে কয়টি কোষের সৃষ্টি হয়? মিওসিসের ফলে কয়টি কোষের সৃষ্টি হয়? ভাই একটু বলে ফেলো তো, মিওসিসের ফলে কয়টি কোষের সৃষ্টি হয়? দেখি কে কে জানো ভাই, একটু বলো তো, মিওসিসের ফলে কয়টি কোষের সৃষ্টি হয়? মাইটোসিসের ফলে দুইটা হয়, অ্যামাইটোসিসের ফলে দুইটা কোষের সৃষ্টি হয়েছে দেখলাম। এবারে বলো মিওসিসের ফলে কয়টি কোষের সৃষ্টি হয়? এটা মোটামুটি জানার কথা তোমাদের, এটা মোটামুটি জানার কথা তোমাদের, ঠিক আছে? মিওসিসের ফলে কয়টি কোষের সৃষ্টি হয়? মিওসিসের ফলে কয়টি কোষের সৃষ্টি হয়? একটু বলো তো ভাই, এটা কি হবে? মিওসিসের ফলে কয়টি কোষের সৃষ্টি হয়, ঠিক আছে? একটু বলো, মিওসিসের ফলে কয়টি কোষের সৃষ্টি হয়? দেখি কে কে জানো ভাই, একটু কমেন্ট করো তো, মিওসিসের ফলে কয়টি কোষের সৃষ্টি হয় বলো। বলো, মিওসিসের ফলে কয়টি কোষের সৃষ্টি হয়? ওকে, সো আমি একটু দেখি। এই তো মোটামুটি সবাই পারছে, চারটি, তাই না? আফরিন, রায়শা, মাইশা সবাই পারছে, সালাম, অন্তর, আলিসা, চারটি ভাইয়া, চারটি হবে, চারটি। কয়টি হবে? চারটি। গ নাম্বার হয়ে যাবে উত্তর। কি হয়ে যাবে? গ নাম্বারটা হয়ে যাবে উত্তর। মনে রেখো, এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? গ নাম্বার। দেখাইলাম না একটু আগে যে চারটা কোষের সৃষ্টি হচ্ছে কিভাবে, খেয়াল করো। একটা থেকে চারটা, কয়টা? চারটা। এই যে এইভাবে দেখাইছিল না, এখানে যদি এটা সেট এন হয় তাহলে 2n হয়, তাহলে এগুলো সব কি হয়ে যাবে? এন। এগুলো সব দেখাইছি, তাহলে কয়টা কোষ? চারটা কোষ, ঠিক আছে ভাইয়া? সবারই হয়েছে। চলো পরের কোশ্চেনটা সলভ করে ফেলি তাহলে। পরের যে কোশ্চেনটা আছে, ক্রসিং ওভার ঘটে, এটা নিয়ে একটু কথা আছে, একটু বলে ফেলি। সেটা হলো ক্রসিং ওভার নিয়ে আমরা এতক্ষণ যা যা পড়ছি, ওই যে ক্রসিং ওভারটা মেইনলি ঘটছিল কোথায় বলো তো? ক্রসিং ওভারটা মেইনলি ঘটছিল কোথায়? প্যাকাইটিন, প্যাকাইটিন ধাপে, তাই না? প্যাকাইটিন। এখন কথা হচ্ছে এই প্যাকাইটিনটা আসলে কার ভিতরে? এখানে কি প্যাকাইটিন লেখা আছে কোথাও? লেখা নাই। তারপরেও কিন্তু উত্তর হবে। কেন হবে সেটাও বলে দিব, ঠিক আছে? এখন বলো, এটা তুমি কি জানো? প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক, বলো কোথায় ঘটে? প্যাকাইটিন, এই যে আমরা বললাম যে প্যাকাইটিনে ঘটে, আমরা এটা পড়ে ফেলছি। ক্রসিং ওভারটা কোথায় ঘটে? প্যাকাইটিনে ঘটে। ওকে, অনন্যা বলছে এ, বাকিরাও একটু আনসার দিয়ে ফেলো। দেখো, এই যে বাকি যে কথাগুলো বলছিলাম, প্যাকাইটিন, ডিফ্লোটিন ইত্যাদি 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 যত কথাগুলো বলছি, সব কিসের ভিতরে বলতো? সবগুলাই কিন্তু প্রোফেজ একের ভিতরে। কিসের ভিতর বলতো? প্রোফেজ এক। তো ক্রসিং ওভার, বাইভলেন, সিনাপসিস ইত্যাদি 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 যা যা বলছি, সব কিসের মধ্যে বলতো? প্রোফেজ একের মধ্যে। কার মধ্যে? প্রোফেজ একের মধ্যে। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? এত উত্তর দিচ্ছে তো, সুবর্ণা পারছে, অনন্যা পারছে, আফরিন পারছে, তাহিয়া পারছে। উত্তর কি হয়ে যাবে? প্রোফেজ হয়ে যাবে। উত্তর কি হয়ে যাবে বলতো? প্রোফেজ হয়ে যাবে, ঠিক আছে? শারমিন পারছে, থ্যাংক ইউ ভাইয়া। চলো পরের কোশ্চেনটা তাহলে সলভ করে ফেলি। আমাদের পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোষ বিভাজনে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়। জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয় কোন কোষ বিভাজনে? জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয়। জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয়। খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন মনে হতে পারে, একটু ব্যাখ্যা করলেই সুন্দর করে সহজ হয়ে যাবে। জিনগত বৈচিত্র্য মানে কি? এই জিনগত বৈচিত্র্য মানে হচ্ছে জিনের, মনে করো যে জিনের কি হচ্ছে? রদ বদল ঘটতেছে, অর্থাৎ আগে যা ছিল এখন কিন্তু তার চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, বুঝছো? জিনগত বৈচিত্র্য মানে কি? আগে যা ছিল আর এখন যা ছিল তার মধ্যে কিন্তু চেঞ্জ হচ্ছে, বুঝছো কি বলছি? তাহলে জিনগত বৈচিত্র্য মানে হচ্ছে আগে আর বর্তমানের মধ্যে পার্থক্যের সৃষ্টি হচ্ছে। তো পার্থক্যের সৃষ্টি কখন হয়? মাইটোসিসের ক্ষেত্রে 2n থেকে 2n থাকে, তাই না? কি থাকে? 2n থেকে 2n। অ্যামাইটোসিসের ক্ষেত্রে 2n থেকে 2n থাকে, তাই না? দুইটা সৃষ্টি এবং দুইটাই কি 2n থাকে। আর মিওসিসের ক্ষেত্রে 2n থেকে কি হয়ে যাচ্ছে বলতো? n হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলতো? n হয়ে যাচ্ছে, তাই না? n হয়ে যাচ্ছে। তাহলে এই যে যে জিনগত বৈচিত্র্য, অর্থাৎ জিনের যে রদ বদল, এটা মূলত ঘটে কোথায়? এটা ঘটে মিওসিসে। কোথায় ঘটে? মিওসিসে ঘটে ভাইয়া, মিওসিসে ঘটে, তাই না? ওকে, সো তাইলে আজকে সঠিক উত্তর পর্যন্ত আমরা মোটামুটি দিয়ে ফেলছি। সো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে একটু জানাই দাও। সঠিক উত্তর আছে মিওসিস। সো কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই বলবা। আর আমার স্কুলের যে এক্সাম ব্যাচটা আমাদের আছে, সেই এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে, আমাদের পেজ আছে, তোমরা অবশ্যই কমিউনিকেশন করতে পারো। আর অবশ্যই পড়াশোনা করতে হবে। সো আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা ভাইয়াকে। এবং ক্লাসে তোমরা অবশ্যই প্রতিদিন যে ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাসগুলোতে উপস্থিত থাকবে এবং অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে তোমরা কিন্তু সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবা, ঠিক আছে ভাইয়া? সো আজকের ক্লাসটা কেমন লাগছে? কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? এই পুরো জিনিসটা তোমাদেরকে গুছাই দেওয়া হয়েছে। সো
এই পিডিএফটা তোমাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে, সো সেখানে ইনশাল্লাহ পেয়ে যাবা। তারপরও ক্লাসের নোটগুলো খুব দরকার, কারণ এখন তুমি পড়ার পাশাপাশি যদি একটু নোট করো, এখানে কিন্তু খুব বেশি কিছু আমরা কিন্তু বলি নাই, তাই না? তাহিয়া ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ। শান্ত আক্তার, আফরিন, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। আর তোমাদের ভালোবাসাই আমরা সবসময় চাই, আমার স্কুল তোমাদের ভালোবাসা চাই, যার দরুন কিন্তু তোমাদের জন্য ক্লাস নিতে আসি, বারবার ছুটে আসি, ঠিক আছে? তো তাইলে তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলা, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। সবাই তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পড়াশোনার মধ্যে থাকবা, পড়াশোনা করবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। তাহলে সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাসটা তাহলে শেষ করে দিই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।